অব্র গম্ভীর মুখে বললেন, অরু, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আমার গলা শুকিয়ে গেল। আমতা আমতা করে বললাম, আমি আসলে আমাকে কি অরু? এখন নতুন করে লাভ নেই। সকালবেলা তুমি বললে তোমার শরীর ভালো লাগছে না, তাই ভার্সিটিতে আজকে যাবে না। আমিও তাই তোমাকে কোনো প্রকার জোর করিনি। কিন্তু সেই তুমি আবার বাহিরে কেন বেরোতে গেলে? মাত্রই তো একটা দুর্ঘটনা থেকে সেরে উঠলে, এখন দেখছি আবার নতুন আরেকটা বাদিয়েই ছাড়বে। আমি মনে মনে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়লাম। যাক, অব্র তাহলে কিছু জানে না। অব্র বলতে থাকলো, কি এমন জরুরি কোথায় যাওয়ার ছিল শুনি? শরীর ভালো না লাগা সত্ত্বেও কি না যেয়ে পারলে না? আমি আবারও ঘাবড়ে গেলাম, কিছু বলতে পারছি না। উনি সে কতক্ষণ ধরে জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছেন। কিছু বলতে যাব তার আগে নিচ থেকে মায়ের গলা ভেসে এলো, তিনি অব্রকে ডাকছেন। উনি একবার আমার দিকে তাকিয়ে নিচে চলে গেলেন। আমি হাঁপ ছেড়ে বিছানায় বসে পড়লাম। আমি বুঝতে পারছি না কি করব। অব্রকে কি সব কিছু খুলে বলে দিব? সব জানার পর তার কি প্রতিক্রিয়া হতে পারে? প্রথম প্রথম তো দেখেছিলাম অব্র আপুর উপর প্রচণ্ড ক্ষেপে আছেন, কিন্তু এখন আপুর প্রসঙ্গে তিনি কোনো কথাই বলেন না। আপুর ফিরে আসা প্রসঙ্গে অব্র ঠিক কী করতে পারে? না, আমি আর ভাবতে পারছি না। মাথা ঘুরছে। আল্লাহ সাহায্য করো। এভাবে কেটে গেল কিছুদিন। মাঝে এক দুবার ও বাড়ি গিয়েছিলাম। ইরা আপু এখন কিছুটা শান্ত হয়েছে। অব্রকে কিছু বলিনি। একদিন দেখলাম অব্রও সবটা জেনে গেছে। আপুর ফিরে আসা আর আপুর সাথে কি হয়েছে সব। আমি যা ভেবেছিলাম তেমন কিছুই হলো না। উনি আমার সাথে এ নিয়ে কিছুই বললেন না। উনি পুরো চুপচাপে ছিলেন, তার মনের ভাবভঙ্গি আমি বুঝতে পারলাম না। তাই আমিও আর এই নিয়ে তার সাথে কোনো কথা তুলিনি। তাছাড়া অব্র আমার সাথে পুরো স্বাভাবিকই ছিল। তিনি জেনে গেছেন শুনে আমার মনে একটু খসখস করলেও তার দিক থেকে কোনো ভিন্নতা খুঁজে পাইনি। একদিন ভার্সিটি থেকে ঠিক করলাম অব্রর অফিসে গিয়ে অব্রকে চমকে দিব। সাথে করে দুটো কোন আইসক্রিম নিয়ে যাব। একসাথে দুজন খাবো। যে বাবা সেই কাজ। গায়ে থেকে তাকিয়ে দেখলাম পরনে জামাটি দেখতে ভালো লাগছে কিনা। সবুজের উপর হলুদ ফুল তোলা জামাটি দেখতে খারাপ লাগছে না। প্রচণ্ড মনেই তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। জানি তিনি রাগ করবেন, ভার্সিটি থেকে একে একে এতটা পথ এলাম কেন। তবু যাক রাগ করুক না কেন, পরে দেখব। এখন আমার তাকে দেখতে ইচ্ছে করছে, এটাই গুরুত্বপূর্ণ। অফিসে গিয়ে দেখলাম সবাই ব্যস্ত ভঙ্গিতে কাজ করে যাচ্ছে। সবার নজর কম্পিউটার মনিটরের দিকে। কিবোর্ডের উপর ব্যস্ত ভঙ্গিতে উদ্যোগ নেচে চলছে তার আঙুলগুলো। হাতে ফাইলের বোঝা নিয়ে পিয়ন দ্রুত গতিতে কোঠায় যেন চটে চলছে। রিসেপশনে মেরুন রঙের শাড়ি পরা সুন্দরী মেয়েটা ফোনে কার সাথে যেন কথা বলছে। রিসেপশনে থাকা মেয়েগুলো কি সবসময় সুন্দর হয়? আমি সোজা অব্রের কেবিনের দিকে এগিয়ে গেলাম। এর আগেও একবার অব্রের সাথে এখানে এসেছিলাম, আর আজ আমি একা আসলাম। আফসোস লাগছে পরিকল্পনা মাফিক আইসক্রিমটা সাথে আনা হয়নি। অফিসের কাছে এসে একটা দোকানও খোলা পেলাম না। অব্রর কেবিনের সামনে দাঁড়িয়ে দরজাটা একটু খুলতে দেখলাম ইরা আপু ভিতরে অব্রকে জড়িয়ে ধরে কাঁদছে। আমার হাত আটকে গেল। দরজাটা আর খুলতে পারলাম না। কয়েক সেকেন্ড দৃশ্যটি দেখতে আমি দরজা বেরিয়ে ঘুরে দাঁড়ালাম। কেমন যেন স্তম্ভিত হয়ে পড়লাম। নিঃশ্বাস নিতেও যেন অদ্ভুত লাগছে। সব কিছু কেমন যেন অন্যরকম লাগতে শুরু করলো। আমি বুঝতে পারলাম না আমার কি হয়েছে। হঠাৎ কেমন যেন স্থির হয়ে গেলাম। সেখান থেকে সোজা বাসায় চলে আসি। বাসায় গিয়ে ওয়াশরুমে গিয়ে সোজা শাওয়ারের নিচে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছু ভাবতেও পারছি না। টানা 2 ঘন্টা মূর্তির মতো দাঁড়িয়ে ভিজলাম। তারপর কোনো মতে জামা পাল্টে বাহিরে চলে আসলাম। অনেকক্ষণ ধরে পানিতে ভেজে চোখ লাল হয়ে গেছে। টপ টপ করে ভেজা চুল থেকে পানি গাড়ে পড়ছে। ওয়াশরুমে দরজা খুলে বেরোতেই দেখলাম অব্র ফিরে এসেছে। আমাকে দেখে এগিয়ে এসে বললেন, এত বড় হয়ে মাথাটাও ঠিকমতো মুছতে শিখলে না? এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে জরু। কথাগুলো বলতে বলতে উনি আমার হাত থেকে তোয়ালে নিয়ে আমার মাথা মুছতে লাগলেন। আমি নিশ্চুপ হয়ে রইলাম। উনি বলতে লাগলেন, ভার্সিটি থেকে না বলে চলে এসেছো কেন? আমি ভার্সিটি গিয়ে ফেরত আসলাম। বাসার ল্যান্ডলাইনে ফোন করে জানতে পারলাম তুমি বাসায় চলে এসেছো। আজকে ভার্সিটি তাড়াতাড়ি ছুটি হয়েছিল? আমি চোখের পলক ফেলে হ্যাঁ বললাম। হঠাৎ করে চোখে পড়ল রুমের মাঝখানের বড় দেওয়ালটিতে আমার আঁকা আমাদের নিয়ে পেন্সিলের সেই স্কেচটা। অব্র একটি সোনালি ফ্রেমে বাঁধিয়ে টাঙিয়ে রেখেছেন। আমি এগিয়ে গিয়ে এক দৃষ্টিতে দেখতে লাগলাম। অব্র পিছন থেকে আমার কানের কাছে মুখ এনে বললেন, খুব সুন্দর লাগছে তাই না? আমি জোর করে একটু হাসার চেষ্টা করে বললাম, হুম। সেদিনের পর থেকে আমি একটু বিষণ্ণ হয়ে পড়লাম, কিন্তু কাউকে কিছু বুঝতে দিলাম না। অব্রর সাথে স্বাভাবিকই আছি, কিন্তু আগের মতো তার সাথে আর তেমন দুষ্টুমি করা হয় না। আমি যেমন বিষণ্ণ হয়ে কেন পড়েছি সেই কারণটা আমি নিজেও ধরতে পারছি না। শুধু জানি আমার কিছু ভালো লাগছে না, কিচ্ছু না।
আরিশা আপু এসেছেন তুতুলকে নিয়ে। বিকেলে মার্কেটে গিয়েছিলেন, সেখান থেকে ভাবলেন দেখা করেই যাবেন। আমি তুতুলকে কোলে করে সোফায় বসে খেলতে লাগলাম। তুতুল একটি নতুন ভিডিও গেমস কিনেছে, আমাকে সেটাই হাতে করে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে। রান্নাঘর থেকে মায়ের সম্পাকে বকাবকি করার আওয়াজ কানে ভেসে এলো। নিশ্চয়ই আবার কোনো অদ্ভুত কথা বলেছে মায়ের সামনে। কিছুক্ষণ পর আরিশা আপু অব্রকে ডেকে এনে সোফায় বসে বললেন, অব্র, ওরুর ইনকোর্স পরীক্ষা তো হয়েই গেছে, এখন হানিমুনে যাবি কবে? তো দুলাভাই ওদিকে আমাকে বলে বলে তো পাগল বানিয়ে ফেলছে। আরিশা আপুর কথায় উনি একটু বিরক্তিসূচক শব্দ করলেন। আপু বললেন, আচ্ছা তুই এমন করছিস কেন? তুই দুলাভাইকে তো চিনিস, একটা জিনিস যখন মাথায় ঢুকেছে তো সেটা না করেই ছাড়বে না। আর কাজ কি অন্য মানুষের থাকে না? 10 দিনের জন্য গেলে কি হয়? বান্দরবন এত সুন্দর একটা জায়গা, ঘুরে দেখতেও তো কত ভালো লাগে। ওরও, তুমি কি কখনো গিয়েছো বান্দরবন? আমি আস্তে মাথা নাড়িয়ে না বললাম। অব্র আমার দিকে তাকালো। আরিশা আপু আবারও বললেন, দেখো, ওরও বান্দরবন যায়নি, ওকে একটু সেখানে ঘুরিয়ে নিয়ে তো আসলেই তো পারিস, ভালো লাগবে। আমি কখনো বান্দরবন যাইনি শুনে আরিশা আপুর কথায় এবার অব্র রাজি হয়ে গেল। বলল, আচ্ছা বেশ, যাব, কিন্তু আপু এখন না, আমাকে আর কিছুদিন সময় দিতে হবে। অফিসে একটা ইম্পর্ট্যান্ট প্রজেক্ট চলছে, সেটা শেষ না করা অবধি 10 দিনের জন্য যাওয়া আমার পক্ষে অসম্ভব। আচ্ছা বেশ, তোর সুবিধা মতো যাস, কিন্তু এরপর কিন্তু আর কোনো বাহানা শুনবো না, এবার কিন্তু যেতেই হবে। আরিশা আপু চলে যাওয়ার পর সোফার সামনে মেঝেতে আমার পাশে বসে থালা করে কিছু মটর দানা ছিলতে নিয়ে নিয়ে এলো। হালকা হালকা সবুজ মটর দানাগুলো, কয়েকটি দানা আমি হাতে তুলে নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। শম্পা বলল, আপা, আমগো গ্রামে না এই ছোলা দিয়ে এক ধরনের লাউর ডাল রান্না করে, খাইতে ভীষণ স্বাদ হয়। আমি তখন বললাম, মটরশুঁটি দিয়ে ডাল, কি বলো? হ আপা, তই হ্যাঁ মটরশুঁটি না, উডিরে কয় কলই। শীতকাল আইলে সবাই নিজেকেও খেতে লাগায়। সেগুলো দেখতেও এমনি, তয় দানাগুলো আর একটু ছোট ছোট থাকে। হে কলই বাইটটা ডালের মধ্যে দিয়া লাউ দিয়ে রান্না করে। হে ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়া দেখেন, অনেক ভালো লাগে। আপনারা একদিন দেহামনি রাইন্দা। কলই শাকও খায় জানেন, ওইটাও অনেক মজার। কলই শাক, ওই যে খুব ঝিরিঝিরি করে কেটে রান্না করে, ওইটা না? হ হ, ওইটাই। ছোটোবেলায় যখন মাঝে মাঝে গ্রামে যেতাম তখন কয়েকবার খেয়েছিলাম। এমনিতেও শাক পাতা আমি বেশি খাই না, তবে ওই শাকটা খেতে খুব পছন্দের ছিল। ওই শাকটা আরও মজার হয় যদি একটুখানি আদা কুচি আর শুকনো মরিচ গুঁড়া করে দেওয়া যায়। আর বলো না চম্পা, আমার তো খেতে ইচ্ছে করছে। আপামনি, আপনার যে পছন্দ আগে কইবেন না, এবার মৌসুমটা আইতে দেন, আপনারা আমগো গ্রাম থেকে আইনা খাওয়ামো। চম্পার সাথে কথা বলা শেষ হতে আমি আবার অন্যমনস্ক হয়ে পড়লাম। রাতের খাবার টেবিলে চুপচাপ খাবার খাচ্ছিলাম। বাবার মা অনেক কথাই বলছেন। চম্পাও বোকার মতো তাদের কথার মাঝখানে কথা বলে অলরেডি বকা খেয়ে দাঁত কেলিয়ে হাসছে। অব্র খাওয়ার মাঝে ডকুমেন্টস নিয়ে কার সাথে যেন ফোনে কথা বলায় মা আপত্তি প্রকাশ করলেন, তাই উনি ফোন রেখে দিলেন। অনেক কথাই হচ্ছে, কিন্তু কোনোটাতে আমি যোগ দিলাম না, চুপচাপই খেতে লাগলেন। মা হঠাৎ করে আমাকে নরম স্বরে ডেকে বললেন, ওরু। আমি মাথা উঁচু করে তাকালাম। মা বললেন, তুমি আজকাল কেমন চুপচাপ হয়ে থাকো, তোমার কি শরীর খারাপ লাগছে? আমি মাথা নাড়িয়ে বললাম, না মা, এমনি। মা পুনরায় আবার খাবারে মনোযোগ দিলেন। আমিও মাথা নিচু করে খাবার খাওয়ার আগে দেখলাম অব্র ব্রু কুঁচকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি তার দিক থেকে নজর আড়াল করে মাথা নিচু করলাম। এভাবেই চলতে লাগলো আমার দিনকাল। একদিন হঠাৎ রাত 4টা বাজে অব্র আমাকে ঘুম থেকে ডেকে বলল, অরু, আমার একটি কথা রাখবে? আমার বুকটি ধক করে উঠল। শাড়ি পরে বাসের ছাদ থেকে নামতে আমার বেশ কসরত করতে হলো। আঁচলটাকে এক হাতে সামলাতে হচ্ছে, আবার সামনের কুচিগুলো বারবার পায়ে বেজে বেজে আসছে। তবুও মনে এক ফোঁটাও বিরক্তি আসছে না। জায়গাটা এমনই, পৌষ মাসের শুরু। ঢাকার ওই দিকটায় কুয়াশার কোনো ছিটেফোঁটা না থাকলেও এদিকে হালকা হালকা বেশি উঠছে। পাশে এক পলক তাকিয়ে দেখলাম যতদূর চোখ যায় শুধু সবুজ ক্ষেত। হালকা একটা শীতল হাওয়া বয়ে গেল, কিন্তু তাতে মোটেও শীত করছে না, বরং ভালো লাগছে। ছোট্ট সরু ফাঁকা রাস্তা, কতদিন ধরে মেরামত করা হয় না তার ঠিক নেই। রাস্তার জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট গর্ত হয়ে আছে। রাস্তার পিচগুলো বেশিরভাগই উঠে গিয়ে মাটির ধুলো জমে আছে। এই গর্তগুলোই যে বাঁশের এত ঝাঁকুনির কারণ ছিল তা তখন ছাদে বসে টের পাইনি। বাঁশের পশ্চাতে দণ্ডায়মান লোহার মরিচে ধরা শ্রেণীর 2-3 ধাপ পেরোতেই
আমার অনেক সময় লেগে গেল। উপরের বাকি যাত্রীরা বিরক্ত মুখে আমার দিকে তাকিয়ে রয়েছে। তাদের অহিতকে যে দেরি করিয়ে দিচ্ছে দৃঢ় পদক্ষেপে নামা সবুজ সুতি শাড়ি পরাহিত মেয়েটি। শ্রেণীর মাঝ বরাবর আসতে অব্র আমাকে হাত ধরে নামতে সাহায্য করলো। অব্র আগেই নেমে গিয়েছে। জলদি পার করতে পেরে বাস থেকে নেমে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো বাসের উপরের মানুষগুলো। তারা হয়তো ভেবেই নিয়েছিল আজ অর্ধেক বেলা পর্যন্ত মেয়েটা তাদের এখানেই আটকে রাখবে, আর নিজেও আটকে থাকবে। আমি নামতে তারা ব্যস্ত ভঙ্গিতে নামা শুরু করে। অব্র একটি এগিয়ে বাসের কন্ডাক্টরের সাথে কি যেন কথা বলতে লাগলো। তাকে ধরার জন্য আমি সামনে এগোতে লাগলাম। বাসে জানালার পাশে বসা একজন মধ্যবয়স্ক লোক বোতলের পানি মুখে গড়গড় করে ঢেলে কলকুচি করে জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে মারলেন। সে এঁটো পানি থেকে বাঁচতে আমি 2 কদম পিছনে ছিটকে এলাম। তারপর আবারও তাড়াহুড়ো করে তার কাছে যেতে লোকাল বাসটা শো করে আমাদের পাশ কাটিয়ে চলে যায়। অব্র আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, চলো। সে 2 কদম এগিয়ে যেতে গাঢ় নীল রঙের শার্ট পরা অব্রর দিকে একটু অবাক হয়ে তাকিয়ে আমি দ্রুত তার পিছে তাকে পুনরায় ধরার জন্য জোরে জোরে পা চালালাম। রাত 4টা বাজে। হঠাৎই অব্র যখন আমাকে ঘুম থেকে ডেকে তুলে ঘুরতে যাবে বলে শাড়ি পরতে বলল, তখন আমি বরাবরই বেশ অবাক হলাম, কিন্তু কোনো প্রশ্ন করতে পারলাম না, কারণ তার শর্তে ছিল কোনো প্রশ্ন করা যাবে না। শাড়ি পরা হয়ে গেলে সে অন্ধকারের মধ্যে অব্র আমাকে নিয়ে চুপি চুপি বেরিয়ে এলো ঘর থেকে। এমনকি সাথে করে গাড়িও নিল না। আস্তে আস্তে পায়ে হেঁটে আমরা বাড়ির কাছে বাস স্ট্যান্ডে এলাম। বাসের সিটগুলো অতিরিক্ত ছোট আর গুপসি ধরনের হওয়ায় আমাকে নিয়ে ছাদে চলে এলো। ছাদে গিয়ে দেখলাম আমাদের মতো অনেকেই আছেন, তবে সবাই কেমন মলিন জামা কাপড় পরনে। বার যখন যাত্রা শুরু করে তখন অন্ধকার সব কাটতে শুরু করেছে। ছোট্ট একটি নদী দুপার ঘেঁষে গড়ে ওঠা ছোট্ট বসতি, এমনি খুব নিরিবিলি। অনেক দূরত্ব নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট্ট ছোট্ট টিনের ঘরগুলো। বেলা বাড়তে লাগলো। সুপারি গাছের ডাল দিয়ে কিছু ছোট ছোট বাচ্চারা মাটির রাস্তায় খেলতে নেমে গেছে। পালা বদল করে এবার খালি গায়ে ধূসর পুরনো প্যান্ট পরা একটি ছোট্ট ছেলে সুপারি গাছের ডালের উপর বসেছে। আর ওই ছেলে থেকে অপেক্ষাকৃত আরেকটু বড় দুটো ছেলে ডাল শক্ত করে চেপে ধরে সম্মুখে মুখ করে জোর খাটিয়ে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু ডাল ধরে একটু টানতে ঢালের উপর বসে থাকা ছোট বাচ্চাটা বারবার পিছনে পড়ে যাচ্ছে। এতে ঢাল ধরে টানা ছেলেটা ঈষৎ ধমকে সুরে ছোট ছেলেটিকে শক্ত করে ঢাল ধরে রাখতে বলল। এবার আর ছোট ছেলেটি পড়ে যাচ্ছে না। ছোট ছোট হাত দিয়ে ডালটি শক্ত করে আঁকড়ে ধরায় সে আবার সানন্দে টেনে হিঁচড়ে মজা পাচ্ছে। পড়ে যাওয়ার সমস্যাটা সমাধান করতে পেরে বাচ্চাটি মহা খুশি। খুশিতে তার মুখে সবকটি দাঁতি বের হলো। আমাদের সাথে কোনো ব্যাগপত্র নেই, এমনকি ফোনও। শূন্য হাতে মাটির কাঁচা রাস্তার পাশে দাঁড়িয়ে আমি বাচ্চাগুলোর কাণ্ড উপভোগ করতে লাগলাম। অব্র গেছে পাশের টং দোকান থেকে কিছু কিনে আনতে। জোফের পাশ থেকে আরও ছোট বাচ্চা ছেলে বেরিয়ে এলো। ছেলেটির কোমরে কালো মোটা সুতা বাঁধে আর কিচ্ছু নেই। এই দেখে তার সমবয়সী আরেকটি ছেলে তাকে ন্যাংটা ন্যাংটা বলে খেপাতে লাগে, কারণ তার পরনে প্যান্ট আছে। সে আর বাচ্চাদের মতো ন্যাংটা থাকে না, এই গর্বে গর্বিত। তবে তার প্যান্টের অবস্থাও শোচনীয়, আর তাকে বারবার হাত দিয়ে সামলিয়ে ঠিক করতে পড়তে হচ্ছে। বারবার খেপানো ন্যাংটো ছেলেটির অপমানে মুখ ফুলে চোখে পানি চলে আসার মতো। সে হুট করে একটা কাণ্ড করে বসলো। সামনে ছেলেটির প্যান্ট জট করে হাত দিয়ে টেনে পা অব্দি নামিয়ে দৌড় লাগালো। আমি পিক করে হেসে দিলাম। তাড়াতাড়ি প্যান্ট দিয়ে টেনে সে ছেলেটিও ন্যাংটা ছেলেটির পিছনে পিছনে দৌড়াতে লাগলো। অব্র আমার পাশে এসে দাঁড়ালো। আমি হাসি মুখে তার দিকে তাকালাম। তার হাতে কলার পাউরুটি। উনি আমার দিকে তা বাড়িয়ে দিলেন। কলা দেখে আমি একটু করুণ চোখে তার দিকে তাকালাম। তিনি চোখ রাঙিয়ে আমাকে তাড়াতাড়ি খেতে বললেন। আমি করুণ মুখ নিয়ে জোরে করে কামড় দিলাম কলায়। উনি বললেন, এর চেয়ে বেশি এখানে আর পাওয়া যাবে না। খাওয়া শেষে আমরা সেই মেঠো পথ দিয়ে এগিয়ে যেতে লাগলাম। জায়গাটা এত সুন্দর, আমি মুগ্ধ হয়ে গেলাম। এত ভালো লাগছে সব কিছু, মনটাই ফুরফুরে হয়ে গেল। রাস্তার পাশে ধান ক্ষেতগুলো, কৃষকরা ব্যস্তভাবে কাজ করে যাচ্ছে। কিছু কিছু মহিলাদেরও দেখতে পাওয়া গেল। তারা হয়তো তাদের স্বামীকে সাহায্য করতে এসেছে। একটি কৃষক পাশে ডোবার পানি থেকে মুখ ধুয়ে এলো। সামনে থাকা কৃষক বধূ তার মলিন শাড়ির আঁচল বাড়িয়ে স্বামীকে মুখ মুছে দিল। অব্র বলল, হাঁটতে কষ্ট হচ্ছে? হুম। পাশ দিয়ে কিছু রাজহাঁস যেতে লাগলো। আমি ভয়ে অব্রর হাতের শার্টের এক কোণা আঙ্গুল দিয়ে চেপে ধরলাম, যদি কামড় দেয়। কিন্তু না, কিছু বলল না। শান্ত ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে গেল। শুনুন। হুম। মা বাবাকে তো বলে আসেনি, সাথে ফোনও আনেনি। তারা কি চিন্তা করবে না? বাড়ির বউ যদি একা গায়েব হতো তাহলে চিন্তা করতো। যেহেতু ছেলেকে নিয়ে গায়েব হয়েছে তাই চিন্তা করবে না ভেবে নিয়ে সে অদমই একটা না একটা ব্যবস্থা করে নিয়েছে। আর এখন এত কিছু ভাবতে হবে না। একদিনের জন্য সব ভুলে যাও। আমি বাচ্চাদের মতো করে হেসে পড়লাম। আচ্ছা।
সামনে রাস্তার ডান দিক থেকে ছাগলের পাল এসে পড়ল। একটি খুব ছোট ছাগলের বাচ্চাকে দেখা যাচ্ছে, পুরো দপদপে সাদা গায়ের রং। ছাগলের বাচ্চাটি কেমন যেন বারবার লাফিয়ে লাফিয়ে উঠছে। এদের মধ্যে কতগুলো রাম ছাগলও আছে, মাথায় ইয়া বড় বড় শিং। একদম আমার গা ঘেঁষে যাচ্ছে। আমি চমকে উঠে অব্রর দিকে ঘেঁষে দাঁড়ালাম। অব্র বলল, ভয় পাচ্ছ কেন? এরা কিছু বলবে না। আমি ওই সাদা ছাগলের বাচ্চাটিকে আঙুল দিয়ে দেখিয়ে অব্রকে বললাম, আচ্ছা ওই ছাগলের বাচ্চাটি এমন করছে কেন? এই বাচ্চাটি একদম ছোট, সম্ভবত 2-1 দিন আগে জন্ম নিয়েছে। গরু ছাগলের সদ্য জন্ম নেওয়া ছোট বাচ্চাগুলো কিছুদিন এভাবে লাফিয়ে লাফিয়ে হাঁটে। ছাগলের বাচ্চাটি দেখতে সুন্দর, তাই না? ধরবে? আমি চমকে উঠে বললাম, না না। আরে ভয় পাচ্ছ কেন? কিচ্ছু করবে না। অভ্র নিচু হয়ে ছাগলের বাচ্চাটির পিঠে হাত বুলিয়ে আমাকে দেখাতে লাগলো। আমিও নিচু হয়ে ভয়ে ভয়ে ছাগলের বাচ্চাটির দিকে হাত বাড়াতে লাগলাম। আমি হাতে নিতে বাচ্চাটি আবারও লাফিয়ে উঠল। ভয়ে আমি হাত সরিয়ে নিলাম। এটা দেখে রাস্তার পাশের কিছু বাচ্চা ছেলে আমাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। আমি তো মুখ ফুলিয়ে অভ্রর দিকে তাকালাম। অভ্র মৃদু হেসে আমার হাত ধরে ছাগলের বাচ্চাটির পিঠে রাখলো আর আমার হাত ধরে পিঠে হাত বুলাতে লাগলো। প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম, পরে দেখলাম না, বাচ্চাটি এখন শান্ত হয়ে গেছে। অভ্র ধীরে ধীরে তার হাত সরিয়ে নিল। ছাগলের বাচ্চাটির পিঠে হাত বুলাতে আমার ভীষণ ভালো লাগছিল। অভ্র বলল, কি এখন ভালো লাগছে না? আমি খুশি হয়ে বললাম, কিছুক্ষণ পর বললাম, খুব সফট সফট লাগছে। উনি হেসে ফেললেন, বললেন, কোলে নিবে? কোলে? হ্যাঁ, কিচ্ছু করবে না, খুব শান্ত হয়ে থাকবে। হালকা একটু ভয় লাগলেও আমি না করলাম না। হয়তো এবারও অব্রর কথার অনুযায়ী কাজ করতে আনন্দ পাবো। অব্র ছাগলের বাচ্চাটিকে উঠিয়ে আস্তে আস্তে আমার কোলে উঠিয়ে দিল। একটা আস্ত ছাগলের বাচ্চাকে কোলে নিয়েছি। আমার এত আনন্দ লাগলো, ছাগলের বাচ্চাটি আমার গাড়ির কাছে তার মুখ নিয়ে নাড়াচাড়া করায় সুরসুরে লাগছিল। আমি আনন্দে খিলখিল করে হাসতে লাগলাম। আমাদের চারপাশে বাচ্চা ছেলেগুলোকে সে গোল করে দাঁড়িয়েছে, তাদের দিকেও মুখ ফিরিয়ে আমি বললাম, দেখেছ, আমি ছাগলের বাচ্চা কোলে নিয়েছি, আমাকে নিয়ে আর হাসবে? আমার কাণ্ড দেখে অব্র হেসে ফেলল। অব্র একটি নৌকা ভাড়া করেছে, আজ সারাদিন আমরা নৌকা করেই ঘুরব। হাত ধরে আমাকে উনি নৌকায় ওঠালেন। আমি নৌকার গোলইয়ের উপর গুটিসুটি মেরে বসলাম। অব্রও উঠে এলো। অথই পানিতে নৌকা চলতে শুরু করেছে। আমার কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। আজকে দিনটি এত ভালো কেন? নৌকার কোণার উঁচু কাঠের পাটাতনে বসে অব্র বলল, ওরু, তুমি কি সাঁতার পারো? না। ভয় পাচ্ছ না তো? না। ওনার প্রশ্নের উত্তর দিয়ে আমি সত্যি অবাক হয়ে গেলাম। সত্যি তো চারদিকে থই থই করছে পানি। আমি তো সাঁতার পারি না। যদি নৌকা ডুবে যায় তখন কি হবে? কিন্তু ভয় লাগছে না, কারণ অব্র আছেন, তিনি আমাকে নিশ্চয়ই বাঁচাবেন। আচ্ছা, অব্র যদি সাঁতার না পেরে থাকে? ভিতর থেকে আওয়াজ এলো, অব্র সাঁতার যদি নাও পেরে থাকে তবু ওরও তোর কিচ্ছু হতে দিবে না, একটা না একটা ব্যবস্থা করবেই। আমি অবাক হলাম। আমি হাত দিয়ে নদীর পানি ছুঁতে লাগলাম। অব্র বলল, সাবধানে দেখো, নয়তো পানিতে পড়ে গেলে সবাই ভাববে আমি একা একা বউকে মারতে নিয়ে এসেছি। তার উদ্ভট মজার জন্য আমি চোখ রাঙানি দিলাম। সে হাসতে লাগলো। আমি বললাম, জায়গাটা খুব সুন্দর, তাই না? এখানে অনেকেই আসে নৌকা ভাড়া করে সারাদিন ঘুরতে। তোমার গরম লাগলে ছয়ের মধ্যে গিয়ে বসো। আমি গেলাম না, সেখানে বসে রইলাম। রোদ থাকলেও রোদের প্রখরতা তেমন নেই, আর সাথে বাতাস থাকায় একদমই গরম লাগছে না। চারপাশে এত সুন্দর, এসব ছেড়ে সইয়ের ভিতরে কি বসে থাকা যায়? চারদিকে শুধু পানি আর পানি। নদীর পানি খুবই স্বচ্ছ, এমনিতে কোনো ঢেউ নেই, নদী শান্ত হয়েই আছে। তবে মাঝে মাঝে হালকা ঢেউ ভেসে আসছে। মাথার উপর খোলা আকাশ, মাঝে মাঝে একটা দুটো গাংচিল চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে। অব্র সইয়ের ভিতরে ঢুকে একটা স্টোভ নিয়ে এলো। আমি বললাম, এটা দিয়ে কী করবেন? দুপুরের খাওয়া দাওয়া করা লাগবে না? সৌন্দর্য দিয়ে কি পেট ভরবে? পেটের দিকটাও তো দেখতে হবে, তাই না? সত্যিই তো, খাওয়া দাওয়ার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। কিন্তু তাই বলে নৌকার মধ্যে রান্না হবে শুনে বেশ অবাকই হলাম। বললাম, নৌকার মধ্যে রান্না হবে কিভাবে? এই যে, এর জন্য তো স্টোভ চুলা, কেরোসিনে চলবে। যদিও বাতাসে চলতে একটু অসুবিধা হয়, তবু আমরা 3 অতম মিলে একটা কিছু খাওয়ার উপযোগী বানিয়েই ফেলবো। কি চাচা? নৌকার মাঝে একজন আধবড় চাচা অভ্রর কথা শুনে দাঁত বের করে হাসতে বললেন। আমি বললাম, কি রান্না হবে? ভাত, আলু ভর্তা, বেগুন ভাজা আর বোনা ডাল। এই অথই পানিতে নৌকার মধ্যে বসে ভাত, ডাল, আলু ভর্তা, বেগুন ভাজা কে আমার অনেক বেশি কিছু বলে মনে হলো। আমি বললাম, এত কিছুর ব্যবস্থা আপনি করলেন কিভাবে? স্টোভ, পাতিল, এসব তো নৌকার মধ্যেই ছিল। আমি তো শুধু বাজার করে এনেছি। রান্না কে করবে? কেন আমি? আপনি রান্না করতে পারেন? সব পারি না, এগুলো পারি।
আমি রাধি? তুমি তো পিচ্ছি মেয়ে, তুমি আবার রান্না করতে পারো? আমার মুখ ফুলে গেল। উনি সবসময় আমাকে এত পিচ্ছি পিচ্ছি করেন কেন? আমি রান্না করতে নেমে তাকে দেখিয়ে দিলাম আমিও রাঁধতে পারি। তবে উনিও খুব করলেন। দুজনে মিলেমিশে রান্না করলাম। বাটটা যখন ফুটে এলো তখন অব্র বটি নিয়ে পেঁয়াজ মরিচ কুচি কুচি করে কাটতে লাগলেন। আমি বললাম, এগুলো দিয়ে আবার কি করবেন? আলু ভর্তা দিতে হবে না? ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আলু ভর্তা করতে গিয়ে দেখা গেলো সরিষার তেল নেই। তারপর তেল ছাড়াই আলুর ভর্তা করতে হলো। সম্পূর্ণ রান্না শেষে আবার খাওয়ার পালা। খাওয়ার আগে অব্র নদীর পানিতে হাত মুখ ধুয়ে নিলেন। আমি উঠে দাঁড়ালাম। উনি বললেন, আস্তে, পড়ে যেও না আবার। হাত মুখ ধুয়ে উঠে দাঁড়িয়ে মুখ মোছার জন্য অব্র কোনো কাপড় বা গামছা কিছু পেল না। আমি লাজুক ভঙ্গিতে সেই ক্ষেতের কৃষক বধূর মতো পিছন থেকে শাড়ির আঁচল টেনে তার দিকে বাড়িয়ে দিলাম। অব্র স্মিত হেসে ঝুঁকে আমার শাড়ির আঁচল দিয়ে তার মুখ মুছে নিল। মাটির থালায় করে গরম দোয়া ওঠা ভাত বাড়া হলো। নদীর খোলা বাতাসে খিদেটা যেন জম্পেশ চড়ে বসেছে। মাছ নদীতে খিদে পেটে আলু ভর্তা আর বেগুন ভাজা দিয়ে গরম ধোয়া ওঠা ভাত খেতে সেই মুহূর্তে অমৃতের মতো লাগছে। খাওয়া শেষে আবারও আমরা চুপচাপ গলুইয়ের ভিতরে বসে রইলাম। এই প্রথম মাটির থালায় ভাত খেলাম। প্রথম অভিজ্ঞতাটা দারুণ লাগছে। সব কিছু মিলিয়ে এত ভালো লাগছে, খুঁটির যে মনটা প্রফুল্লিত হয়ে আছে। আমার মনে হলো আমার আনন্দটা বোধহয় স্পষ্টভাবে আমার চেহারায় ফুটে উঠেছে। অব্র জিজ্ঞেস করলো, মনটা ভালো হয়েছে? আমি খুশি হয়ে বললাম, হুম। উদ্যম বাতাসে উঠতে থাকা অবাধ্য চুলগুলোকে আমার কানে গুঁজে দিয়ে অব্র বলল, এভাবে সবসময় হাসি খুশি থাকবে। মুখের এই হাসিটা তোমায় শ্যুট করে। আমি সঙ্গে সঙ্গে মুখ বার করে বললাম, তার মানে হাসি ছাড়া অন্যভাবে দেখতে আমায় ভালো লাগে না? আমার হঠাৎ পরিবর্তনে অব্র থতমত খেয়ে গেল। বলল, না, আমি এটা বলতে চাইনি। তাহলে কি বলতে চাইছেন? না হাসলে আমায় পেতনির মতো লাগে? অব্র গাবড়ে গিয়ে আমতা আমতা করতে লাগলো। আমি হঠাৎই জোরে জোরে হাসতে শুরু করে দিলাম। আমার ফাজলামি বুঝতে পেরে অব্র হেসে দিল। আকাশটা আজ একদম নীল হয়ে গেছে। তার মাঝে মাঝে সাদা পোজের মতো তুলো ভেসে বেড়াচ্ছে। বৈঠা বাওয়ায় নদীর পানিতে চলাৎ চলাৎ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। নদীর উপর দিয়ে বয়ে যাওয়া হালকা শীতল বাতাস আমার খোলা চুলগুলোকে বারবার কপালে এনে ফেলছে। আমার হঠাৎ করে মনে হলো, ইস, তার হাতের উপর শুয়ে যদি একটু আকাশ দেখতে পারতাম। পরক্ষণে মনে মনে জিভ কেটে মুচকি হেসে বললাম, দূর, কী যে ভাবছি। চারদিকেই সুন্দরের ছড়াছড়ি। আমি মুগ্ধ চোখে তাকিয়ে তাকিয়ে দেখছি। সে সকাল থেকে ক্ষণে ক্ষণে অব্রর জন্য আমি শুধু মুগ্ধ হয়েই যাচ্ছি। আজ কি মুগ্ধ হওয়া দিবস? নৌকা থেকে আমরা বিকেলের একটু আগে নামলাম। এই জায়গাটা মনে হচ্ছে আরও সুন্দর। নদীর চরের উপর 2-3 জন ফেরিওয়ালা এসে বসেছে। বিকেলের দিকে অনেকেই ঘুরতে এসেছে। এক ঝাঁক পাতিহাঁস দেখে আমি ওদের পিছনে ধাওয়া করতে লাগলাম। ওরা ঝাঁপ দিয়ে থাকা একটা ডোবার পানিতে নেমে গেল। পানিতে মুহূর্তের মধ্যে ঘূর্ণিঝড় হয়ে গেছে। কি সুন্দর! সব কিছু এত সুন্দর কেন? গাড়িতে আরও 2-3 জন বসে আছে। আমরা ভ্যান গাড়িতে উঠলাম। আমরা দুজনের পিছনে পা ঝুলিয়ে বসে পড়লাম। হঠাৎ একটি ফেরিওয়ালা হরেক রঙের চরকি লম্বা বাঁশের মধ্যে করে নিয়ে যেতে লাগলেন। তা দেখে আমি উৎফুল্ল হয়ে হাত দিয়ে অব্রকে দেখিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, চরকি! অব্র হঠাৎই চলমান গাড়ি থেকে নেমে গিয়ে দৌড়ে ফেরিওয়ালার কাছে যেতে লাগলেন। আমি তো ঘাবড়ে উঠলাম, কারণ গাড়ি এগিয়ে যাচ্ছে। উনি চরকি কিনে আবার সেভাবে দ্রুত গতিতে গাড়িতে উঠে পড়লেন। আমি খুশিতে হাততালি দিয়ে ফেললাম। অব্র আমার হাতে চরকি দিলে আমি খুশি হয়ে সেটা ধরে রাখলাম। বাতাসে রং বেরঙের চরকি ঘূর্ণীয়মান আকারে ঘুরতে লাগলো। নদীর পাড়ে সবুজ ঘাসের উপর পানিতে পা ডুবিয়ে বসে আছি। অব্র গেছে আমার কথা মতো গ্যাস বেলুনি কিনে আনতে। শাড়ির আঁচলটি কোলের কাছে রেখে নদীর পানিতে পা ডুবিয়ে আমি আজ সম্পূর্ণ দিনের কথা ভাবতে লাগলাম। এত আনন্দ আমি আমার জীবনে আর কখনো পাইনি। মনে হচ্ছে আমার খুশি বাদ ছাড়া হয়ে গেছে। আনন্দে আজ নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। এটুকু গাইতেই পাশে তাকিয়ে দেখি অব্র একটি গাছের সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। মুখে আছে সে নজর কাড়া মিষ্টি হাসি। আমি সঙ্গে সঙ্গে থেমে গেলাম। লাজুক হেসে মাথা নিচু করলাম। উনিও আমার পাশে বসে নদীর পানিতে পা ডুবিয়ে বললেন, থেমে গেলে কেন? ভালোই তো লাগছিল, গাও। ধীরে ধীরে জড়তা কাটিয়ে আমি স্বাচ্ছন্দ্যে গান গাইতে লাগলাম। আর আমার সাথে সাথে তাল মিলিয়ে অব্র ধীরে ধীরে পানিতে দুলতে থাকা আমাদের পায়ের তালের সাথে সাথে গলার স্বরও বাড়তে লাগলো। আমরা দুজনে নির্জন নদীর পাড়ে বসে গলা ছেড়ে গান গাইতে লাগলাম। একসময় হাঁপিয়ে উঠে দুজন সবুজ ঘাসের উপরেই শুয়ে পড়লাম। হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকিয়ে দুজনেই হেসে ফেললাম। ঘাসে শুয়ে থেকে মাথার উপরের খোলা আকাশ দেখতে ভীষণ ভালো লাগছে।
পাশে থাকা আগাছা ধরনের গাছের সাথে অব্রর বেঁধে রাখা গ্যাস বেলুনগুলো আমি হাত বাড়িয়ে খুলে ছেড়ে দিলাম। আমাদের গানের ন্যায় গ্যাস বেলুনগুলো আকাশে উড়ে যেতে লাগলো। আমি একবার অব্রের দিকে তাকিয়ে দেখলাম অব্র মুখে মিষ্টি একটা হাসির রেখা টেনে এক দৃষ্টিতে আকাশ দেখছে। মুচকি হেসে নীল অব্র থেকে চোখ সরিয়ে মাথার উপরের ওই নীল অব্রের দিকে তাকিয়ে আমি ভাবলাম, আমাদের সবার জীবনে এমন একটি মানুষ থাকা দরকার, যে হুট করে আমাদের মন ভালো করে দিতে পারবে, যার কাছে থাকবে আমাদের মন ভালো করে দেওয়ার রহস্যময়ী ওষুধ। অন্য কিছু না থাকলেও চলবে, কিন্তু মন ভালো করে দেওয়া ক্ষমতা সম্পন্ন মানুষ থাকতেই হবে। নিস্তব্ধ রাতের নীরবতার মাঝে মাঝে দু একবার রাতের অচেনা পাখিরা ডেকে উঠছে। জানালার সাদা পর্দাকে স্বচ্ছ কাচের উপর মৃদু দুলিয়ে উঠে বাহির থেকে বিনা অনুমতিতে প্রবেশ করছে হালকা হিমেল হাওয়া। শুধু কি বিনা অনুমতিতে প্রবেশ করছে, সাথে করে চাঁদের শুভ্র মায়াবী আলোকেও টেনে এনে পরিবেশটাকে আরও মোহনীয় বানিয়ে ফেলছে। সারাদিনের ক্লান্তির পর পাশের বালিশে সোজা হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে অব্র। গভীর রাত, তবু চোখে এক বিন্দু ঘুম আসছে না আমার। আজ যেন ঘুমেরা আমার থেকে ছুটি নিয়েছে। আমায় আজ তার স্বপ্নের পৃথিবীতে নিয়ে যাবে না সে। বলে গেছে, তুমি এখন স্বপ্নেই আছো, বাস্তব স্বপ্ন। ঘুমাচ্ছন্ন স্বপ্ন তোমার আজ প্রয়োজন নেই। মনে হচ্ছে অব্র আজ আমাকে একটা স্বপ্নের পৃথিবী থেকে ঘুরিয়ে নিয়ে আসলো। এত সুন্দর দিন আমি আমার জীবনে আর কখনোই পাইনি। দিন শেষ হয়ে গেছে, কিন্তু আমার মনে সেই রেশ এখনো রয়ে গেছে। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, এমন একটা অনুভূতি প্রবলভাবে মনের মধ্যে আজ নাড়া দিয়ে উঠছে, যার সাথে 19 বছরের অরুর আজ অব্দি পরিচয় ঘটেনি। বাতাসে আর যেন সুরেলা বেশি বেড়াচ্ছে, চন্দ্রা গান গাইছে। বুকের নিচে দুহাত রেখে সেসবে লক্ষ্য করছি আমি। হঠাৎ করে জীবনটা এত অন্যরকম লাগছে কেন? আমি তো ঘুমিয়ে নেই, তবুও স্বপ্নের মতো লাগছে কেন? এটা কি এই ছেলেটির জন্য, আমার পাশে ঘুমানো অভ্র নামে ছেলেটির জন্য? তার দিকে আস্তে করে ঘুরে মাথার নিচে এক হাত দিয়ে বালিশের ওপর ভর করে সে ছেলেটাকে আমি দেখতে লাগলাম। আমার মন শুধু ভালো না, চরম ভালো করে দিয়ে সে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কিন্তু আমি তো ঘুমাতে পারছি না। ওরও তাড়াতাড়ি করো, বড্ড দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, আর 1 মিনিটও দেরি করা যাবে না। আমি শান্ত ভঙ্গিতে তার সামনে এসে দাঁড়ালাম। ভার্সিটির অন্য জন্য আমি তৈরি হয়ে গেছি, কিন্তু অভ্র এখনও তৈরি হতে পারেননি। কালো ফর্মাল শার্টের উপর সাদা চেক চেক টাইটা তাড়াহুড়োয় বাঁধতে বাঁধতে আমাকে তাড়া দিয়ে যাচ্ছেন। উনি আজ বড্ড ব্যস্ত। মূলত তাড়াহুড়োর জন্যই গলার টাইটা ঠিকমতো বাঁধতে পারছেন না। বারবার ভুল হয়ে যাচ্ছে, আরও দেরি করিয়ে দিচ্ছে। লাজুক ভঙ্গিতে মনে মনে মুচকি হেসে আমি তার সামনে গিয়ে চুপচাপ টাই বাঁধতে লাগলাম। এই প্রথম কেমন যেন নিজেকে সত্যি সত্যি তার বউ বউ মনে হচ্ছে। গলার টাই বাঁধা শেষ হলে অপরের দিকে তাকিয়ে দেখলাম সে মুখে একটা দুষ্ট হাসি টেনে আমার কাণ্ড দেখছে। উনি বললেন, পিচ্চিটা আবার গলার টাইও বাঁধতে পারে? আমি মুখ ফুলিয়ে বললাম, আমি মোটেও পিচ্ছি না, আমি একজন অ্যাডাল্ট। আচ্ছা, ওরও তোমার কি 18 বছর হয়ে গেছে? হ্যাঁ, আমার বয়স তো এখন 19। কেন? অভ্র বুকে হাত দিয়ে বলল, যাক, বাঁচা গেল। আমি তো ভেবেছিলাম না জানি আবার বাল্য বিবাহ করে ফেললাম, আর এর দায়ে পুলিশ আবার আমাকে ধরতে না আসে। আমি চোখ রাঙিয়ে বললাম, এখন আর দেরি হচ্ছে না? তিনি দ্রুত হাতের ঘড়ি দেখে তাড়াতাড়ি চলো বলেই আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন। ভার্সিটির গেটের সামনে গাড়ি থামাতে আমি বের হয়ে গেলাম। অভ্র বেরিয়ে এলো। হঠাৎই পিছন থেকে ইরাপুর গলার স্বর শুনে আমি খানিকটা চমকে উঠলাম। ইরাপু বলল, কিরে ওরু, ভালো আছিস? হ্যাঁ, তুমি ভালো আছো? বাবা মা কেমন আছে? ইরাপু হেসে বলল, হ্যাঁ, সবাই ভালো আছে। তারপর অর্বর দিকে তাকিয়ে বলল, অব্র, তুমি ভালো আছো? অব্র নিচের দিকে তাকিয়েছিল। ইরাপুর কথায় মুখ তুলে ব্রু কুঁচকে বলল, তুমি হঠাৎ এখানে? এই তো একটু ঘুরতে আসলাম। আগের সংস্পর্শে এসে যদি মনটা একটু ভালো হয়। তোমার মনে আছে অব্র, ভার্সিটির ক্যাম্পাসে বসে আমরা কত মজা করতাম? অব্র ছোট্ট করে বলে আমার দিকে তাকিয়ে বলল, অরু, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। ভার্সিটি যখনই ছুটি হোক আমাকে ফোনে বলবে, আমি এসেই তোমাকে নিয়ে যাব। কথাগুলো বলে আর কোনো দিকে না তাকিয়ে উনি চলে গেলেন। ইরাপু কিছুক্ষণ পর চলে গেল, কিন্তু আমি কেন যেন আবারও বুকটা হু হু করতে লাগলো। সন্ধ্যার পর আমি, মা আর শম্পা হলরুমের সোফায় বসেছিলাম। আমি বসে একটি ম্যাগাজিন পড়ছিলাম, আর সামনে সোফাতে শম্পা গভীর আগ্রহ সহকারে মাকে তার গ্রামের কারো জিন ধরার গল্প শুনিয়ে যাচ্ছে। মাকেও দেখলাম আর শম্পার গল্পে মনোযোগ দিয়ে শুনছেন। আমি পড়ার ফাঁকে ফাঁকে একটু কান পেতে আবার মনোযোগ অন্যদিকে নেওয়ার চেষ্টা করলাম। কি সাংঘাতিক গল্প!
মেয়েটাকে চিনে ধরায় মাঝরাতে একদম গাছের ডালে উঠিয়ে নিল। এমন সময় মেন গেট দিয়ে ধূসর প্যান্টের সাথে নেভি ব্লু কালারের শার্ট পরে অপর বয়সী একটি লম্বার মতো ছেলে প্রবেশ করলো। এসে জোরে চেঁচিয়ে বলল, হ্যালো গাইস, মিসিং মি? তার হঠাৎ চিৎকার করে ওঠায় আমি চমকে দাঁড়িয়ে উঠে হাত থেকে ম্যাগাজিন পড়ে গেল। মা উঠে একগাল হেসে বললেন, নাহিদ, এতদিন পর মনে পড়লো পুপুর কথা? না পুপু, কি যে বলো না, মনে পড়লো বলেই তো এত তাড়াতাড়ি চলে আসলাম। নাহিদ নামে ছেলেটির গলার স্বর শুনতে পেয়ে দেখলাম অব্র উপর থেকে উৎফুল্ল হয়ে নিচে নেমে আসছে। এসে লাফ দিয়ে দুজন দুজনকে জাপটে ধরল। পিছন থেকে মা আমার কানের কাছে আস্তে আস্তে করে বললেন, আমার বড় ভাইয়ের ছেলে। অব্রর সাথে সম্পর্ক বেশ ভালো, মামাতো ভাইয়ের চেয়ে বন্ধু বেশি। মা সম্পাকে ডেকে রান্নাঘরে চলে গেলেন নাস্তার কোনো ব্যবস্থা করতে। আর আমি অবাক হয়ে তাদের দুজনকে দেখতে লাগলাম। এতদিন পর কাছে পেয়ে তারা দুজনই চরম খুশি। তাদের মধ্যকার বাক বিনিময় শেষ হলে নাহিদ ভাই আমার দিকে তাকিয়ে হেসে বললেন, এটা কি আমাদের পিচ্চি ভাবি? আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। নাহিদ ভাইয়া বলতে লাগলেন, পিচ্চি ভাবি তো দেখছি অনেক বিতু। আমার ফার্স্ট ইমপ্রেশন দেখে হাত থেকে বেচারার ম্যাগাজিনটাকে ফেলে দিল। অব্র পিছন থেকে আমাকে ব্রু উঁচু করে ইশারা করলো। আমি তার দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে চোখ রাঙালাম। নাহিদ ভাইয়া বললেন, ওরু, আজকে কিন্তু তোমার হাতে চা খেয়েই যাব। ওরু বললাম বলে আবার কিছু মনে করো না কিন্তু, আসলে তুমি আমার থেকে অনেক ছোট তো, তাই ভাবি বলতে একটু অন্যরকমই লাগছে। আমি বললাম, ইটস ওকে ভাইয়া, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আরও কিছু কথা বলার পর আমি রান্নাঘরে চলে এলাম। চা বানিয়ে মাত্র বানানো কিছু নাস্তার ট্রেতে করে আমি তাদের দেওয়ার উদ্দেশ্যে হলরুমের দিকে পা বাড়ালাম। হলরুমের কাছে যেতে একটি পিলারের আড়াল থেকে থমকে গেলাম। শুনতে পেলাম নাহিদ ভাইয়া সোফায় বসে অব্রকে বলছে, অব্র, তুই ফোনে যা বললি তা কি সত্যি? ইরা ফিরে এসেছে? অব্র বললেন, হুম। তারপর তোর সাথে কি ওর কোনো কথা হয়েছে? একদিন অফিসে এসেছিল। কি বলল? এমনি ক্ষমা চাইছিল, কাঁদছিল। মাসুদ ওর সাথে নাকি কি খারাপ করেছে বলেছিল। এমন খারাপ লাগছে কেন? তখন তো হুড় করে মাসুদের হাতে ধরে পালিয়ে গেল। যেমন কর্ম তেমন ফল। তারপর তুই কি বললি? বাদ দে তো, এসব নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। বাম চোখ বেয়ে অজান্তেই গড়িয়ে পড়া অশ্রু শীতল স্পর্শ গাঢ় অনুভব হতে আমি বন্ধ দুচোখ আস্তে আস্তে খুলে দেখলাম সুন্দর লাল আভা এখন নিকোষ কালো অন্ধকারে রূপ নিয়েছে। কিন্তু আমার ভিতরে এর জন্য কোনো ভাবান্তর প্রকাশ পেলাম না। বেতার রঙিন চেয়ারটির উপর হেলান দিয়ে আমি সেভাবেই নিথর ভঙ্গিতে পড়ে রইলাম। ফোনের মিউজিক প্লেয়ারে করুণ সুর তুলে অনবরত গানটি বেজেই চলছে। আমার বুক জুড়ে শুধু বেশি বেরোচ্ছে হাহাকার। মাথার মধ্যে অনবরত ঘুরে বেড়াচ্ছে শুধু একটাই প্রশ্ন, অব্র কি এখনই ইরা আপুকে ভালোবাসে? তাকে আমি চিনছিলামই তার তীব্র ভালোবাসার স্বভাবে। এতটাই প্রবল ভালোবেসে কি কেউ কাউকে আদৌ মন থেকে মুছে ফেলতে পারে? খোসা খোসা দাড়ির মলিন মুখ করে থাকা অব্র একবার আমাকে বলেছিল, ভালোবাসা নাকি একবারই হয়, এক মন এক ভালোবাসা। সেই অব্র আজ বদলে গেছে, কিন্তু সেই মন কি সত্যি বদলে গেছে? ইরা আপুকে কি সে মন থেকে মুছে ফেলতে পেরেছে? কাল বিকেলে যা হলো তার কি কোনো মনে আছে? কাল বিকেলে নাহিদ ভাইয়া হুট করে অব্রকে বলল বাহিরে থেকে বেরিয়ে আসার জন্য। বাসার মধ্যে তার বোরিং লাগছে, সাথে আমাকেও নিতে বলল। আমরা তিনজন ঢাকার একটি চিরচেনা কফি শপে গিয়ে বসলাম। অব্র আজ একটি সাদা প্যান্টের উপরে ধূসর রঙের শার্ট পরেছিল, আর শার্টের হাতাটি সবসময়ের মতো ফোল্ড করে রাখা তাকে দেখতে বরাবরের মতো ভীষণ ভালো লাগছিল। আমার পরনে ছিল সাদা রঙের জামা, আর বাম কাঁধে ফেলে রাখা কালো শাল চাদর। অব্র 3 মগ কফি অর্ডার করলো। হালকা হাসি ঠাট্টা খোশ গল্পের মাঝে মাঝে কফির মগে চুমুক দিয়ে আমরা সময় পার করছিলাম। নাহিদ ভাই গানের মানুষ, একটু পরপরে গুনগুনিয়ে ওঠেন। সবসময় সাথে গিটার রাখেন। আজ নেই, তবে তিনি বললেন আজ নাকি তার ভিতরে ভালো সুর আসছে। ফোনের রেকর্ড প্লেয়ার অন করে তিনি গুনগুনিয়ে আমার বিন্দেশি তারা গানটি গাইতে লাগলেন। দোয়া ওঠা গরম কফির সাথে সাথে আমরাও তা উপভোগ করতে লাগলাম। কফি শপের স্বচ্ছ গ্লাসের ওপারে হঠাৎ একজনকে চোখ পড়ায় আমার নজর তীক্ষ্ণ হয়ে উঠল। খেয়াল করলাম শুধু আমি না, অব্র আর নাহিদ ভাইও দেখেছে। মাসুদ ভাই একটি কালো রঙের গাড়ি থেকে নেমে কানে ফোন ধরে পাশের শপিং মলে হেঁটে যাচ্ছে। সে যে দেশে ব্যাক করেছে এটাই আমরা জানতাম না। নোংরা একটা লোক, দেখতে পেয়ে মেজাজটা বিগড়ে গেল।
খুব করে চাইলাম যেন তার চোখ আমাদের উপর না পড়ে, কিন্তু আফসোস, যেটা চাওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে তার উল্টোটাই হয়। মাসুদ ভাই অব্রকে দেখে ফেলল এবং মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে আমাদের দিকে এগিয়ে এলো। আমাদের টেবিলের কাছে এসে দাঁড়িয়ে চোখ থেকে সানগ্লাসটা খুলে বলল, কিরে দোস্ত, কেমন আছিস? কতদিন পর দেখা তোর সাথে। অব্র মুখটা শক্ত করে সামনে তাকিয়ে রইল। মাসুদ ভাই বলতে লাগলেন, কেমন অব্র, এতদিন পর দেখা হলো, একটা হাঁক তো অন্তত করবি। অব্র বলল, ভালো চাস তো এখান থেকে চলে যা। আমি তোর ভালোই চাই অব্র, এজন্যই তো তোর জন্য তোর ইরাকে ছেড়ে দিলাম। নাহিদ ভাই বললেন, সেমলেস হওয়ার একটা সীমা থাকে মাসুদ। এত কিছুর পরও অব্রর সামনে দাঁড়াতে তোমার বিবিকে বাঁধল না? অব্র তোমাকে কত ভালো বন্ধু মনে করতো, আর তুমি কেন করলে তুমি এমন? নাহিদ জেলাস? জেলাস? খুব জ্বলতো ওর জন্য। ভার্সিটির বেস্ট স্টুডেন্ট, মোস্ট হ্যান্ডসাম বয়, স্যারদের প্রিয়, স্পোর্টসের সেরা। সহ্য হচ্ছিল না আর। আমিও তো কোনো অংশে কম ছিলাম না, তবুও আমার নামটা চাপা পড়ে থাকতো শুধু ওর জন্য। খুব ইচ্ছে ছিল একে একবার টপকে আমি আগে যাব। আর অব্রের গার্লফ্রেন্ড ইরাও সুযোগটা করেই দিল। প্রচণ্ড সুবিধাভোগী মেয়ে, বুঝলে? এরা আবার ভদ্র ছেলেগুলোকে অত পছন্দ করে না, এদের সাথে প্লাট করতে হয়। আমার বন্ধু অব্র একটু বেশি ভালো ছেলে তো, তাই এত কিছু বুঝতে পারিনি। ওর চোখের আড়ালে একটু একটু করে পটিয়ে রেখেছিলাম, তারপর সুযোগ বুঝে কোফ। কিন্তু বন্ধুদের মধ্যে কি আর এসব মনে রাখলে চলেও? বল অব্র, পেছনের কথা পিছনে চলে গেছে, আমরা তো এখনও ভালো বন্ধু। আমি দেখলাম টেবিলের উপর রাখা অব্রর হাতটি মুষ্টিবদ্ধ হচ্ছে। আমি বললাম, আপনার লজ্জা করে না এত কিছুর পরেও নিজেকে বন্ধু বলে দাবি করতে? মাসুদ ভাই আবার আমার দিকে তাকিয়ে ব্রু কুঁচকে বলল, তুমি আমার এক্স শালিকা না? তোমাকে তো খেয়ালই করিনি। আমার এত সুন্দর একটা শালিকা আছে। এখন তো মনে হচ্ছে এত সুন্দর এক্স শালিকাকে প্রেজেন্ট রাখার জন্য হলেও আমার এত তাড়াতাড়ি ইরাকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। 2 দিন একটু শালিকার আদর যত্ন নিতাম। অব্র দাঁতে দাঁত চেপে বললেন, নাহিদ, ওকে বল এখান থেকে চলে যেতে। নাহিদ ভাই বললেন, মাসুদ, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করো না। মাসুদ ভাইয়ের ফোনেও একটি কল আসায় তিনি একটি বাঁকা হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন। অব্রর মুখটা থমথমে হয়ে গেছে, পরিবেশটাই কেমন যেন ভারী হয়ে উঠল। কিছুক্ষণ নীরবতা শেষে নাহিদ ভাই বলে উঠলেন, তোমরা কি আর কিছু খাবে? আমি গাড় নাড়িয়ে না বলে 2 মিনিট সময় চেয়ে ওয়াশরুমে চলে এলাম। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে দূর থেকেই দেখলাম মাসুদ ভাই আবারও এসেছেন এবং তার শয়তানি ভঙ্গিতে আবারও অব্রকে কিছু একটা বলছেন। স্পষ্ট শুনতে পেলাম না, তবে এতটুকু বুঝতে পারলাম ইরা আপুকে নিয়ে কিছু বলছেন। অব্র পিছনে গিরে বসেছে, আর মুখটা এখান থেকে দেখা যাচ্ছে না। আমার রাগ চেপে গেল, ইচ্ছে করছে এই লোকটাকে যেন একটা থাপ্পড় মেরে আসি। আরও কিছু কথা হলো আমি শুনতে পেলাম না। একসময় হুট করে অব্র রেগে উঠে মাসুদ ভাইয়ের শার্টের কলার চেপে ধরল। তিনি প্রচণ্ড ক্ষেপে গেছেন। কফি শপে সবাই উঠে দাঁড়িয়ে দেখছে। নাহিদ ভাই শত চেষ্টা করে ছাড়াতে পারছে না। আমি দৌড়ে গেলাম, তাদের দুজনের হাত ধরে ছাড়াবার চেষ্টা করলাম। কানে এলো শুধু অব্রর বারবার বলা একটি কথাই, বলেছিলাম না ওর সম্পর্কে আর একটা কথাও না বলতে? বলছিলাম না? আমি তাদের দুজনের হাত ধরে ছাড়াতে যাওয়ায় অব্র আমাকে বলল, ওরু, তুমি এখান থেকে চলে যাও। আমি শুনলাম না। এবার অব্র প্রচণ্ড জোরে আমাকে চেঁচিয়ে বলল, বলছি না এখান থেকে যাও। আমি চমকে উঠে স্থির হয়ে গেলাম। অব্র আমার সাথে এর আগেও রাগ করেছে, আমাকে ধমক দিয়েছে, কিন্তু এমনভাবে এতটা রেগে চেঁচিয়ে কখনোই আমার সাথে কথা বলেনি। আমার চোখ মুহূর্তে যেন পানিতে ভরে উঠল। আকাশের বাঁকা চারটির দিকে তাকিয়ে আরও একবার মনটি কেঁপে ওঠে। প্রশ্ন উঠল, অব্র কি এখনই ইরা আপুকে ভালোবাসে? নয়তো ইরা আপু সম্পর্কে কিছু বলায় তার এত রাগ কেন উঠল? রাগ তো আমারও উঠেছিল, কারণ ইরা আপু আমার বোন। কিন্তু আমার রাগ আর তার রাগ কি একই রকম ছিল? তিনি এতটা ক্ষেপে কেন গিয়েছিলেন? একটি মেয়ে সম্পর্কে এমন কথা বলা হয়েছে বলে, নাকি একটি বিশেষ মেয়ে সম্পর্কে এমন কথা বলা হয়েছিল বলে? মনের একটি অংশ বারবার এই প্রশ্নগুলো তুলছে, আবার আরেকটি অংশ প্রবল বেগে ঠেকিয়ে রাখছে, খুব করে চাইছে যে সব কিছু মিথ্যে হোক। আল্লাহ, যদি মিথ্যে হয় তবেও কি অপর মনে কি আমার জন্য কখনো একটু ভালোবাসা জন্মাবে না? তিনি আমার জন্য যা কিছু করেন তা কি শুধুই দায়িত্ববোধ? আমি আর আমার দায়িত্ব কি তার ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছি? না, আর ভাবব না।
আর কিছু আন্দাজে ভাববো না, কিন্তু ভাবতে চাইছি না। সত্যের মুখোমুখি হতে কি আমি ভয় পাচ্ছি? এত সব ভাবনা সেদ গটিয়ে দিল আমার ফোনটি। কর্কশ শব্দে বেজে ওঠে। জানান দিল ইরা আপু আমাকে ফোন করেছে। ফোনটা হাতে নিয়ে তার নাম দেখে আবারও আমি রেখে দিলাম। দৌড়লাম না। ফোন দৌড়লেই অব্র কী করছে, অব্র খেয়েছি কি না, অফিসে গিয়েছি কি না, এইসব প্রশ্নগুলো শুনতে আমার ভালো লাগে না। রাতে অব্র একটু দেরি করে অফিস থেকে বাড়ি ফিরল। গায়ে থেকে নেভি ব্লু রঙের ব্লেজার খুলে সাদা শার্টের হাতাটি ফোল্ড করে হাতের রোলাক্স ঘড়িটির ফিতা খুলতে লাগলেন। আমি একটু দূরত্ব রেখে তার পাশে গিয়ে দাঁড়িয়ে অপলকভাবে তাকিয়ে রইলাম। অব্র ঘড়ির ফিতা থেকে মুখ তুলে আমার দিকে তাকিয়ে বলল, ওরু, কিছু বলবে? আমি আস্তে করে ডানে বামে মাথা নাড়ালাম। অব্র আবারও ঘড়ির ফিতা খোলায় মনোযোগ দিল। চোখে টলমল করা অনাহিত অশ্রুকে গড়িয়ে পড়া থেকে আটকানোর জন্য নিচের ঠোঁট কামড়ে ধরে আমি মনে মনে পড়লাম, আমায় একটু ভালোবাসলে কি হয় অব্র? সম্পাই এসে যখন জানালো ইরা আপু বাসার ল্যান্ডলাইনে ফোন করেছে, তখন শুধু আমি অবাক না, বেশ অবাকই হলাম। কিছুদিন ধরে তার ফোন ধরছি না, বেশিরভাগ সময় বন্ধ করে রেখেছি। তাই বলে আপু ল্যান্ডলাইনে ফোন করবে? এমন কি জরুরি কথা থাকতে পারে আপুর? তবুও ভাগ্যিস বাবা দূরে ছিল। যদি মা ফোনটা ধরতো তবে একটা তুলকালাম কাণ্ড বানিয়ে ফেলতেন। আমি নিচে গিয়ে ফোন ধরলাম। আপু খুব করে বললেন, আজ যেন বিকেলে একবার ও বাড়িতে যাই, আপুর কিছু কথা আছে। আমি আচ্ছা বলে ফোনটা রেখে দিলাম। ফোন রাখতে চম্পা মুখ ফসকে বলেই ফেলল, কেমন বেসরাম্মা মাইয়া, আল্লাহ গো, এত কিছু হইয়া যাওয়ানোর পরও আবার হেনে ফোন দেয়। বাবার সামনে চম্পার নিজের বোন সম্পর্কে এমন কথা বলায় আমি একটু বিব্রত বোধই করলাম। বাবা চম্পা বলে একটা ধমক দিয়ে চম্পাকে থামালেন। চম্পা জিভ কামড়ে দ্রুতই সেখান থেকে কেটে পড়ল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেলে গিয়ে আবার আপন মুখে কোন কথা শুনতে হবে সেই নিয়ে ভাবতে লাগলাম। বিকেলে ও বাড়ি গিয়ে দেখলাম বাবা সেই যে রুমে দুপুরে ভাত খেয়ে ঘুম দিয়েছিলেন এখনও ওঠেনি। মা রান্নাঘরে চালের গুঁড়ি দিয়ে তেলে ভাজা পিঠা বানাচ্ছেন। আমাকে দেখে একগাল হেসেই বললেন, ওরও এসেছিস? যা রুমে গিয়ে বস, আমি গরম গরম পিঠা ভেজে এনে দিচ্ছি। আমি রুমে গেলাম। এরা আপু আমাকে দেখেই খুশি হয়ে সামনে এগিয়ে এলো। আমার হাত ধরে রুমের ভিতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আপু দরজা বন্ধ করতে দেখে আমি একটু অবাকই হয়ে গেলাম। আপু, তুমি কি কিছু কথা বলবে বলেছিলে? আপু এগিয়ে এসে আমার দুহাত ধরে বলল, ওরম, আমি জানি আমার জন্য তুই অনেক কষ্ট পেয়েছিস। তোর এত তাড়াতাড়ি হুট করে বিয়ে হয়ে গেল। ও বাড়ি গিয়ে কত কথা শুনতে হলো। তোর আর অব্রের মধ্যেও যে আসলে কোনো স্বাভাবিক সম্পর্ক নেই আমি তাও জানি। শুধু শুধু তোকে এই নামমাত্র সম্পর্কের বোঝা টানতে হচ্ছে। আর এসব আমার জন্যই হয়েছে। তোকে আর আমি কষ্ট পেতে দিব না। ওরু, আমি অব্রকে খুব ভালোবাসি। মানুষ কি জীবনে ভুল করে না বল? আমিও একটা না হয় ভুল করে ফেলেছি। আর আমি এখন আমার ভুলটা বুঝতেও পেরেছি। আর তুই তো জানিস অব্র আমাকে পাগলের মতো ভালোবাসত। ও কখনোই আমার উপর রাগ হয়ে থাকতেই পারে না। প্রচণ্ড ভালোবাসে ও আমাকে। আমরা চাইলে আবার সব আগের মতো হতে পারে। শুধু তুই যদি... আপুর কথা শুনে আমি পুরো স্তম্ভ হয়ে গেলাম। শুধু বললাম, অব্রও কি এটা চায়? অবশ্যই চাই। তুই দেখিস না অব্র কেমন নাজুক আর সাফা স্বভাবের। তোর ব্যাপারে ওর মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে, তাই মুখ ফুটে তোকে চলে যেতে বলতে পারছে না। আচ্ছা তুই বল, আমি যখন পালিয়ে গেলাম তখন অব্র কী পরিমাণ রেগেছিল। একেবারে প্রতিশোধের জন্য আমার ছোট বোনটাকে কিনে বিয়ে করে নিল। কিন্তু দেখ, আমি যখন ফিরে আসলাম তখন তো অব্র আমাকে দেখে কিছু বলল না। তার মানে কি এই না যে অব্র আমাকে ক্ষমা করে দিয়েছে আর পিছনের কথাও বলে গেছে? 4 বছরের সম্পর্ক আমাদের, এত সহজে কি টান চলে যাবে? ওরও, আমরা তিনজন এখন বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছি। এতে কেউ ভালো থাকবো না, কেউ না। অব্র চক্ষু লজ্জার জন্য তোকে মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু তুই তো বুঝিস। প্লিজ ওরু, আমাদের মাঝখান থেকে সরে আয়। অব্র সুখে নেই, ও সুখটা ডিজার্ভ করে। আপুর কথাগুলো আমি মূর্তির মতো দাঁড়িয়ে শুনলাম। চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছি। আপু আরও অনেক কিছু বলল। আমি বাসা বাসা শুনতে লাগলাম, কারণ ধীরে ধীরে আমার পৃথিবীটা শব্দশূন্য হতে লাগলো। বাড়ি থেকে বের হওয়ার সময় রান্নাঘরের সামনে দিয়ে যাওয়ার সময় মা অনবরত ওরু ওরু করে বলে ডাকতে লাগলো। আমি ডাকের অনুসরণে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। মা বলতে লাগলো, না খেয়ে চলে যাচ্ছিস? দুটো পিঠে মুখে দিয়ে যা।
মা তেলে ডোবা কড়াই থেকে পিঠা নামাতে ব্যস্ত হয়ে পড়লেন। আমি স্তম্ভের ন্যায় মাত্র চুলা থেকে নামানো গরম পিঠা হাত দিয়ে ধরলাম। গরম পিঠার উত্তাপে আমার হাতে ফোস্কা পড়ে গেল। আমি আহ করে উঠলাম। মা অস্থির হয়ে আমার হাত ধরে ঠান্ডা পানিতে ভেজাতে লাগলেন। কি করছিস হাতটা, একটু দেখে করবি না? আমি হঠাৎই কাঁদতে লাগলাম। মা আমার কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু আমার কান্না যেন থামছেই না। চোখের পানি বারবার মুছে দিয়ে মা বললেন, এ কি, কাঁদছিস কেন তুই? খুব বেশি জ্বলছে রে ওরু। আমি কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে বললাম, মা, খুব জ্বলছে, খুব। অব্র আয়নার সামনে দাঁড়িয়ে গলার টাই বাজছে। তাকে এখন সন্ধ্যাবেলা 2 দিনের জন্য গাজীপুরের মৌসাকে যেতে হবে, একটি ডিল ফাইনাল করার জন্য। আমি সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, আমি পেতে দিব? অব্র প্রথমে বলল, হয়ে গেছে। আমি চুপচাপ চলে আসছিলাম। অব্র হঠাৎই থেমে টাইটা খুলে ফেলল। ভালো হয়নি বাদা, আচ্ছা তুমি বেঁধে দাও। আমি একটু খুশি হয়ে এগিয়ে যাচ্ছিলাম। তারপর হঠাৎই থেমে বললাম, থাক, আপনিই বেঁধে নিন। অব্র আমার দিকে তাকিয়ে বলল। আমি তার তোয়াক্কা না করে রুম থেকে বেরিয়ে এলাম। এদিকে তাকে আরও একটু দেখতে ইচ্ছে করছে, আবার এদিকে তার দিকে বেশিক্ষণ তাকিয়েও আমি থাকতে পারছি না। চোখে পানি এসে পড়ছে। তাছাড়াও বুকে চিনচিনে ব্যথা, ইতিমধ্যে আমি পুরোপুরি ঘায়েল। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই বাড়িতে থাকবো না। অব্রর জীবনে আর বাধা হয়ে থাকবো না। আমার জন্য অব্র তার ভালোবাসা পাবে না তা কী করে হয়? উনি যেহেতু মুখ ফুটে বলতে পারছেন না, সংকোচ বোধ করছেন, তো না দেই তাকে আর সংকোচ। আমি নিজে থেকেই না হয় চলে যাব, তাকে কিছু বলতে হবে না। সত্যিই তো, উনি কি দায়িত্ব ছাড়া আমাকে আর অন্য কিছু মনে করেন? এভাবে আর কতদিন? এবার অব্র অন্তত সুখী হোক। ভালোবাসার মানুষের সুখের চাইতে আর বড় কিছু কি হতে পারে? আজকে যত পারি অব্রকে দেখে রাখতে হবে। হয়তো এই বাড়িতে আজই তার সাথে আমার শেষ দেখা। বেশি বেশি করে এখান থেকে রেখে স্মৃতির কোটায় জমিয়ে রাখি। তারপর পরে যখন তখন তাকে দেখতে ইচ্ছে করবে, টুপ করে কোটা খুলে বের করে মন ভরে দেখবো আর ঢুকিয়ে রাখবো। সেদিন রাতে অব্র চলে যাওয়ার পর আমি আর সারা রাত ঘুমালাম না। ভোর হওয়ার একটু আগে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এলাম। রুম থেকে বের হতে ভিতর থেকে প্রচণ্ড এক অদৃশ্য টান আমায় যেন আকর্ষণ করতে লাগলো। চোখ বন্ধ করে অশ্রু জড়িয়ে আমি নিজেকে শক্ত করলাম। আমাকে যেতে হবে। এই ঠিকানা আমার নয়। কেউ যাতে ট্রেন না পায় তাই অন্ধকারের মধ্যেই সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। কয়েকবার বেরিয়ে সিঁড়ির গোড়ার কাছে আসতে কারোর সাথে ধাক্কা খেয়ে আমি চমকে তাকিয়ে আফসালু দেখলাম অব্র। অব্র আমার দিকে ব্রু কুঁচকে তাকিয়ে অবাক হয়ে বলল, অরু। আমি কিছু বললাম না, একটু ঘাবড়ে গেলাম। উনি বললেন, এসব কি? তুমি ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? কথা বলছো না কেন? আমি চলে যাচ্ছি। কেন? অব্র, আপনি চিন্তা করবেন না, আমি আমার দায়িত্ব নিতে পারবো। এর জন্য আপনাকে আপনার ভালোবাসা স্যাক্রিফাইস করতে হবে না। ভালোবাসা স্যাক্রিফাইস? কী বলছো তুমি এসব? মানে কি? আমি কেঁদে বললাম, আমি বুঝতে পারছি আপনি আমার অনেক চিন্তা করেন, ভালো জানেন, তাই মুখ ফুটে বলতে আপনার সংকোচ হচ্ছে। আপনি এরা আপুকে ফিরে পেতে চান, কিন্তু আমার জন্য বলতে পারছেন না। সত্যিই তো, ভালোবাসা কি এত সহজে ভুলে যাওয়া যায়? সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। আপনাদের দুজনের ভালোবাসায় আমি বাধা হওয়ার কে? আপনারা দুজন সুখে থাকুন, আমাকে নিয়ে চিন্তা করবেন না। হোয়াট রাবিশ! তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো এসব? তোমাকে কে বলেছে আমি ইরাকে আবার নিজের জীবনে নিয়ে আসতে চাই? যে কিনা আমাকে এত বড় ধোঁকা দিল, তাকে আমি এখনও ভালোবাসি? তোমার যা ইচ্ছে হর হর করে বলে যাচ্ছ। কে বলেছে তোমাকে এসব কথা? ইরা, আপনাকে শুধু শুধু সংকোচবোধ করতে হবে না। আমি তো আপনাকে কিছু বলছি না। আমাকে যেতে দিন, তারপর দেখবেন সব ঠিক হয়ে যাবে। চুপ, তুমি কোথাও যাবে না। থ্যাঙ্কস গড, আজ মিটিং ক্যান্সেল হয়ে যাওয়ায় তোমার উদ্ভূত আচরণ দেখে আমি পরাণ ঢাকা ব্যাক করেছি। নয়তো আর একটু দেরি হলে তোমার কোনো স্টুপিড দেখতে হতো, আল্লাহ জানে। অব্র, আপনি খুবই ভালো, কিন্তু কারোর জন্য এতটাও ভালো হতে যাবেন না। আপনি যদি চান আমি এখান থেকে চলে যাব, আপনি শুধু একবার বলুন। এ নিয়ে আর একটা কথা বললে এখন সোজা চড় খাবো বলে দিলাম। আমি চুপ হয়ে গেলাম, আর কিছু বললাম না, কারণ তার হাতে চড় খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। অব্র আমার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে চলে গেল। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে একা একা মনমরা হয়ে রাস্তার দিকে আমি তাকিয়েছিলাম।
রেলিংয়ের উপর রাখা হাতটা উঠিয়ে দিয়ে আরও একবার কপালের অবাধ্য চুলগুলোকে কানাগুজি দিতেই পিছন থেকে নাহিদ ভাই আমার নাম ধরে ডেকে উঠল। আমি পিছনে ঘুরে মুখে জোর করে একটা হাসি আনার চেষ্টা করলাম। নাহিদ ভাই বললেন, ওরু, তোমাকে কিছু কথা বলার ছিল। জি ভাইয়া বলুন। নাহিদ ভাইয়া একটু ইতস্ত করে মাথা চুলকিয়ে বললেন, ওরু, কিছু মনে করো না, তোমাদের পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলছি বলে। আজ ভোরের আগে সিঁড়ির মাথায় কী হয়েছে আমি দেখেছি। আমি মাথা নিচু করলাম। নাহিদ ভাই বলতে লাগলেন, আমার মনে হয় কি ওরু, তোমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আই থিঙ্ক কোনো ব্যাপার নিয়ে আমি সেটা ধরতে পারছি। তুমি সেদিন কফি শপে হওয়া ব্যাপারটা নিয়ে খুব আপসেট হয়ে পড়েছিলে। তুমি সেখানে ছিলে না। তুমি হয়তো ভাবছো অব্র মাসুদের কথায় এতটা অ্যাগ্রেসিভ রিয়েকশন কেন করলো। আমি যদি ভুল না হই, তুমি ভাবছো অব্র ইরার জন্য এমন রিয়েক্ট করেছে, কিন্তু এটা ভুল। সত্যিটা কি আমি তোমাকে শোনাচ্ছি। তোমার মনে আছে ওরু, আমি সেদিন রেকর্ড প্লেয়ার অন করে আমার সুরটা রেকর্ড করেছিলাম। সে মজার স্বরে করা রেকর্ডটাই যে আজ সৌভাগ্যবশত কাজে লেগে যাবে আমি বুঝতে পারিনি। এ বলে নাহিদ ভাই আমার হাতে তার ফোনের একটা রেকর্ডিং অন করে দিলেন। আমি শুনতে গেলাম ওয়াশরুমে যাওয়ার জন্য। আমি 2 মিনিট চাওয়ার কিছুক্ষণ পরে মাসুদ ভাইয়ের গলা। তিনি আবারও এসে বললেন, অব্র, একটা কল এসে গিয়েছিল রে, তাই চলে যেতে হলো। কিন্তু দেখ, তোর টানে আমি আবারও চলে আসলাম। অব্র বলল, তোকে দেখে শুধু অবাকই হচ্ছি। মুখের উপর চলে যেতে বলা সত্ত্বেও কেমন বেহায়ের মতো পিছে লেগে আছিস। অবশ্য তোর মতো মানুষরা সবসময় পিছিয়েই থাকতে পারে। হ্যাঁ, ফিস হইতে লেগেছিলাম তোর গার্লফ্রেন্ডের। খুব জ্বলেছিল বন্ধু যখন বিয়ের দিন পালিয়ে নিয়ে গিয়েছিলাম। তবে তোর গার্লফ্রেন্ডটা কিন্তু দেখতে হেব্বি ছিল, তাই তো বিয়েটা করে নিলাম। তাহলে বিয়েটা কখন করেছিলি? তবে আবার ছাড়লি কেন? আমাকে জ্বালাতে না হয় বিয়ে করেছিলি বুঝলাম, অন্তত সম্পর্কটা তো মেনটেন করতে পারতি। একটা মেয়ের সাথে 1 বছরও কাটাতে পারলি না। আজ একটা কাল একটা। ছি, এত ছিচিয়ের কি হলো? আমি এমন কি ভুল করেছি? একটা মেয়েকে কি বেশি দিন ভালো লাগে নাকি? আর দেখ, আমি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে বেঁকে গিয়ে কিন্তু তোর জন্য ভালোই করেছি। তাও একটা মেয়ে নিয়ে বোরিং হলি না? প্রথমে বড় বোন, তারপর এখন ছোটটাকে পেলি। এখানে স্টপ হয়ে যা। ওরুকে নিয়ে আর একটা কথাও বলবি না। আচ্ছা, খেপেছিস কেন? আমরা তো বন্ধুই। বলছি শোন না, ছোটটাও কিন্তু দেখতে হেব্বি। আমার তো মনে হয় ইরার থেকেও বেশি ভালো লাগে। অবশ্য 2 বোন কি সেই সুন্দরী। শোন না, বড়টাকে তো 2 বন্ধুর একবার হাত বদল হয়েই গেল, ছোটটাকেও করবি নাকি? এ পর্যন্ত রেকর্ডিংটা চলতে দপাদপ শব্দ হতে লাগলো। আর অব্রের বলা সেই কথা বলেছিলাম না, ওর সম্পর্কে আর একটা কথাও না বলতে। বলছিলাম না। আমি ফোনটা নাহিদ ভাইয়ের হাতে দিয়ে চুপ করে রইলাম। নাহিদ ভাই বললেন, এবার বুঝেছো তরু, অব্র সেদিন কার জন্য এত রিয়েক্ট করেছিল? অব্র অব্র ইরাকে পাগলের মতো ভালোবাসতো ঠিকই, কিন্তু ইরা অব্রকে ধোঁকা দিয়েছে, তাও খুব বিচ্ছিরিভাবে। ভালোবাসায় ভুলকে ক্ষমা করা যায়, ধোঁকাকে নয়। ধোঁকা এমনি একটি বিষাক্ত কীট, যা ভালোবাসা নামক কোমল চারাটিকে একদম ধ্বংস করে দেয়। ভালোবাসা নামের কোনো চিহ্ন সেখানে আর অবশিষ্ট থাকে না। আমার অন্তত এটা কখনোই মনে হয় না যে অব্র ইরাকে এখনও ভালোবাসে আর নিজের জীবনে ফেরত পেতে চাই। তুমি নিজেকে এতটাও তুচ্ছ মনে করো না। You are the reason why Obro started smiling again. You are the reason why Obro has started living life again. And trust me, এটা অব্র আমাকে নিজে বলেছে। অব্র এখন মাত্র একটি গভীর ক্ষত থেকে বেরিয়ে আসছে। 4 বছরের রিলেশনশিপের পর বিয়ের দিন ভালোবাসার মানুষটির পালিয়ে যাওয়া কোনো ছোট ব্যাপার না। তার উপর 4 বছর সম্পর্ক থাকার মেয়েটির ছোট বোনের সাথে বিয়ের পর স্বাভাবিক সম্পর্ক। একটু সময় তো লাগবেই। শেষে শুধু একটা কথাই বলবো, কোনো বোল্ড স্টেপ না নিয়ে অব্রকে একটু সময় দাও। নাহিদ ভাইয়ের কথা শুনে আবারও মনের তীরে একগুচ্ছ প্রশ্নের ভেলা পাড়ি জমাতে চাইল, কিন্তু আমি বিরতি দিলাম না। আন্দাজে আর কোনো কিছুই ভাববো না আমি। এবার যা বলার অব্র বলবে। এবার অব্র নিজেই বলতে হবে তার মনে কি চলছে। ইলিশ মাছের পেটের টুকরোটা খুন্তি দিয়ে কড়াইয়ের উপর উল্টে দিতেই আমার মন খারাপ হয়ে গেল। আবারও বেশি বাজা হয়ে গেছে। আর একটু হলে সাক্ষাৎ পড়ে যাওয়ার খেতাবটা অর্জন করে ফেলতো। আজ আমি সর্ষে ইলিশ রান্না করতে এসেছি। এরকম শখ করে রান্না যাকে বলে। সর্ষে ইলিশ রান্নায় মাছটাকে ভাজা হয় না, কিন্তু সমস্যাটা হলো বাবা কোনো মাছই না ভেজে রান্না করলে খেতে পারেন না। হালকা হলেও ভাজতেই হবে। তাই এ বাড়িতে ইলিশ মাছ হালকা ভেজে রান্না করা হয়।
কিন্তু আমি কয়েক টুকরো এমনভাবে বেজে ফেলেছি যাতে হালকা ভাজা বললে পাপ হবে। ভাগ্যিস এখন মাপ আসেনি, নয়তো দেখেছি কি বলতো। আজ দেখেছি কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না। সর্ষে ইলিশ রান্না আজ মা আমাকে শেখাচ্ছেন। অব্রর মায়ের হাতে সর্ষে ইলিশ খুবই মজার হয়। মা যখন আবার রান্না করে ফিরে এলেন তখনের পাল্লায় মাছ ভাজাটা ভালো হলো, একদম হালকা ভাজা। মা বেজে নামিয়ে বাটা মশলা কষিয়ে রান্না চড়াতে লাগলো। মা একটু পর পর আমাকে এটা ওটার ইনস্ট্রাকশন দিতে লাগলেন। বুঝলে ওরও, সর্ষে ইলিশে কাঁচামরিচের স্বাদটা কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি অন্য মাছ রান্নায় কাঁচামরিচ না দিলেও পারো, শুকনো মরিচের গুঁড়া দিলেই চলে। তবে সর্ষে ইলিশে 4-5টা কাঁচামরিচ চিড়ে দিলে দেখবে স্বাদটাই দারুণ আসবে। মা কাঁচামরিচ কি এখন দেব? না না, এখন না, জ্বলে আর একটু জাল পড়ুক, তারপর মাছ দেওয়ার একটু আগে দিবে। কাঁচামরিচের ঘ্রাণটা ভালো পাওয়া যাবে। রান্না হয়ে গেছে, সবাই খাবার টেবিলে বসেও পড়েছে। অব্র এলো সবার পরে। আজ শুক্রবার, তাই সবাই দুপুরের খাবারের সময় বাড়িতেই আছেন। আজকে সর্ষে ইলিশ রান্নার পিছনে আমার একটা সূক্ষ্ম কারণ আছে। অব্র, ওনার সর্ষে ইলিশ নাকি ভীষণ পছন্দ। এই সুবাসে যদি একটু খুশি হন। সেদিনের পর থেকে অব্র আমার উপর একটু রেগেই আছে। তিনি সেটা বাহিরে প্রকাশ করেননি, তবে আমি বুঝতে পারি। কথাবার্তা কম বলেন, অবশ্য সেটা সবার সাথেই। তবুও রাগটা যে আমার সাথেই, আমি তা বুঝতে পেরেছি। আমরা সবাই একসাথে খেতে বসলাম। অব্র ইলিশ মাছের এক টুকরো নিজের প্লেটে নিতে মা বললেন, আজকে মাছটা কিন্তু ওরু রেঁধেছে। নাহিদ ভাই বলে উঠলেন, তাই নাকি? বেশ ভালো হয়েছে ওরু। আমি নাহিদ ভাইয়ের কথার প্রতি উত্তরে মৃদু হাসলাম। মা বললেন, অব্র, খেতে ভালো হয়েছে না? অব্র প্লেটের দিকে মুখ রেখে ছোট করেই বলল, হুম। আমার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। 2 দিন পরেই আমরা বান্দরবন যাব। এভাবে তার মুখ গোমরা ভাব নিয়ে আমরা কি ঘুরবো? কোথায় ঘুরবো? এভাবে কি ভালো লাগে নাকি ঘুরতে? ভেবেছিলাম আজ হয়তো তিনি আর আমাকে প্রতিবারের মতো মাছের কাঁটা বেছে দিবেন না, তাই মাথা নিচু করে আমি শুধু জল দিয়ে ভাত খাচ্ছিলাম। হঠাৎই আমার সাদা প্লেটে তার হাতের আঙ্গুল আর তার ডগায় মুষ্টিমেয় বেছে রাখা মাছের ছোট ছোট স্তূপ দেখতে লাগলাম। তিনি বারবার তার প্লেট থেকে আমার প্লেটে দিয়ে যাচ্ছেন। আমি তার দিকে তাকালাম। ইস, মুখটা এখনও কেমন গোমরা বানিয়ে রেখেছেন। আমার দিকে না তাকিয়ে প্লেটে মাছ তুলে দিচ্ছেন। কথা বলা বন্ধ রাখবেন, কিন্তু খেয়াল রাখা না। ইচ্ছে করছে তাকে একটু কাতুকুতু দিই। কাতুকুতু দিলেও কি হাসবেন না, নাকি তখনও মুখটা এমন গোমরা মুখও বানিয়ে রাখবেন? আমি মনে মনে হেসে তার বেছে দেওয়া মাছ দিয়ে ভাত খেতে লাগলাম। খেতে খেতে হঠাৎই মনে হলো, আল্লাহ কোনো জিনিসই বিনা কারণে দেন না। সেটা যদি অক্ষমতা হয় তাও। এই যে যেমন আমি ইলিশ মাছের কাঁটা বাছতে পারবো না বলেই হয়তো আমাকে এমন যত্নশীল একজন স্বামী দিয়েছেন। মায়ের নাম্বারটা এখনও বন্ধ দেখে আমি একটু চিন্তিত বোধ করলাম। কাল সকাল থেকে বন্ধ পাচ্ছি। বাবারটাও একই অবস্থা। হঠাৎ দুজনেরই ফোন বন্ধ হয়ে গেল কেন? আমার ভীষণ চিন্তা হচ্ছে। ইরা আপুকে ফোন দিয়েও জেনে নেওয়া যায়, কিন্তু সমস্যা হলো সেদিনের পর থেকে আমি আপুর সাথে আর কোনো ধরনের যোগাযোগ করিনি। আপু অসংখ্যবার ফোন দিয়ে গেছে, আমি রিসিভ করিনি। এমনকি এবারে ল্যান্ডলাইনেও যখন ফোন করলো তখনও সম্পাকে দিয়ে মিথ্যে বলিয়েছি। কি করব আমি বুঝতে পারছি না। অপ্রকে কি বলবো? উনি দুপুরের খাবারের পর ঘুমিয়েছেন। শুক্রবার তো শুধু সময় পান একটু বিশ্রাম নেওয়ার। এখন ডিস্টার্ব করাটা কি ঠিক হবে? তাছাড়া অব্র আমাকে ও বাড়ি একা একা যেতে মানা করেছেন। এখন আমি যেহেতু যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন তিনি জানলে আবার যদি রাগ করেন। হাতে একটা পার্স নিয়ে আমি একা একাই চলে এলাম। অব্র যাতে না জানতে পারে তাই মফিজ ভাইকেও নিয়ে আসিনি। রিক্সা করে এসে পড়েছি। বাড়িটা কেমন খালি খালি লাগলো। আমি দরজার কাছে আসতেই টুম্পা দরজা খুলে বেরিয়ে এলো। আমাকে দেখে হেসে বলল, আপা, আপনি? খালু আর খালাম্মা তো একটু আগেই চলে গেল। কোথায় গেছে? এই আপনাকে কোন আত্মীয়র জানি বাচ্চা হয়েছে দেখতে গেছে। ও, বাসা সবার ফোন কালকে থেকে বন্ধ। কাউকে তো ফোন দিয়ে পাচ্ছিলাম না। পাইবেন কেমনে? মহল্লায় কারেন্টের একটা খাম্বা পড়ে গেছে। এদিকে কারো বাসায় কারেন্ট নাই কালকে থেকে। মনে হয় মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। ও, তুই কি কোথাও বের হচ্ছিস? কাপড়ের থলি নিয়ে কোথায় যাস? আমগো গ্রামের বাড়িতে যাই। বহুত দিন ধইরা যাওন হয় না। এবার যাইয়া কয়েকদিন থাইকা হম। সকালবেলা যাওনের কথা ছিল, কিন্তু এই কাজ ওই কাজ সারতে সারতে এত বেলা হয়ে গেছে। আপা, আপনি থাকেন, আমি যাই। বড় আপাই ভিতরে আছে, যান। টুম্পা চলে যাওয়ার পর আমি একবার ঘরের ভিতরের দিকে তাকিয়ে চলে যাওয়ার জন্যই পিছনে ঘুরে পা বাড়ালাম। তখনই আপু ভিতর থেকে ডেকে উঠল, অরু।
আমি একবার থেমে তার দিকে তাকিয়ে শক্ত মুখে আবার চলে যাওয়ার জন্য উদ্যত হলাম, কিন্তু আপু আমার সামনে এসে পথ রোধ করে দাঁড়িয়ে বলল, আমি ডাকছি যে তোর কানে যায় না? আপুর কণ্ঠে চাপা ক্ষোভ প্রকাশ পেল। আমি কোনো ধরনের কথা না বাড়িয়ে বললাম, আমাকে এখন ও বাড়ি যেতে হবে আপু, আমাকে যেতে দাও। বারবার ও বাড়ি করছিস কেন? মনে হচ্ছে ওটা তোর নিজের বাড়ি, তোর আসল সংসার। তোকে আমি কি বলেছিলাম? ওই বাড়ি থেকে চলে আসতে বলেছিলাম না? তা না করে আমাকে অ্যাভয়েড করে হানিমুনে যেতে রেডি হয়েছিস। অব্রর জীবন থেকে সরে যেতে বলেছি, শুনছিস না কেন তুই? সব কিছু নষ্ট করতে কি উঠে পড়ে লেগেছিস? তুমি ঠিকই বলেছ আপু, ওটা আমার নিজের বাড়ি, আমার শ্বশুর বাড়ি। যা হয়েছে তা আমার জন্য, তোমার জন্যই হয়েছে। তোমার নিজের ভুলের জন্যই আজ তুমি অব্রকে পাওনি। আমি সব সময় তোমার দোষটা ডেকে এসেছি, কিন্তু এবার পারবো না। নিজের দোষটা স্বীকার করতে শেখো। আর আমি অব্র জীবন থেকে সরে যাব কেন? অব্র আমার স্বামী, আমি তাকে ভালোবাসি। তার জীবন থেকে আমাকে সরে যেতে বলার তোমার কোনো অধিকার নেই। এইটুকু বলতে আপু ঠাস করে আমার গালে একটা সর বসিয়ে দিল। আমার চোখে পানি চলে আসে। আমি গালে হাত দিয়ে তার দিকে তাকাতেই শক্ত হাতে আমার কাঁধ জাগিয়ে বলল, খুব বেশি বেড়ে গেছিস না? খুব বেশি? আমি ভয় পেয়ে গেলাম। আপুকে দেখতে কেমন অন্যরকম লাগছে। আপু বলতে লাগলো, লজ্জা করে না নিজের বড় বোনের বয়ফ্রেন্ডকে নিয়ে এসব বলতে? বাদেও না একটু, তার সাথে হানিমুনে করতে যাচ্ছিস। বড় বোনের ভালোবাসার মানুষটিকে জোর করে স্বামী বানিয়ে রাখছিস। অব্রতকে কি ভালোবাসে? তোদের মধ্যে সব স্বাভাবিক আছে? ছোট বোন হয়ে বড় বোনের ভালোবাসার শত্রু হয়ে বসে আছিস। এত বেহায়া হলে কবে থেকে ওরু? বড় বোনের ভালোবাসার দিকে নজর দিস? ছি, এত ভালো জানতাম তোকে, আর আমার সাথে এমন করছিস? অনেক বেশি সাহস হয়ে গেছে না তোর? আজকে তোর সাহস আমি বের করছি। আমি কাঁদতে লাগলাম। কথাগুলো বলে আপু আমাকে পুনরায় থাপ্পড় মারার জন্য হাত ওঠাতেই পিছন থেকে একটা শক্ত হাত আমাকে টেনে নিচে আমার আর আপুর মাঝখানে চলে এলো আর বলল, দ্বিতীয়বার এই দুঃসাহস ভুলেও করো না ইরা, ফলাফল কিন্তু খুব খারাপ হবে। আমি প্রচণ্ড চমকে উঠলাম অব্রকে দেখে। ইরা আপু হকচকিয়ে গেল। অব্র বলল, কি বলেছিলে তুমি? তোমার ভালোবাসার মানুষ? ভালোবেসে থাকলে বিয়ের দিন তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলে কেন? ভালোবাসা শব্দটা তোমার মুখে মানায় না। এত কিছু করে ফেলার পরেও তোমার কোনো রিয়েলাইজ নেই? এত বেহায়া তুমি? মানুষ জীবনে ধাক্কা খেলে ঠিক হয়ে যায়, তুমি তো দেখছি আরও বিগড়ে গেছো। লজ্জা অরুণ না, লজ্জা তোমার পাওয়া উচিত ছোট বোনের স্বামীর দিকে নজর দেওয়ার। আর বারবার সম্পর্ক স্বাভাবিক স্বাভাবিক নিয়ে কি শুরু করছো? ছোট বোনকে এসব নিয়ে কথা বলতে কি তোমার বাধে না? তোমাকে দেখে তো মনে হচ্ছে পারলে ছোট বোন আর তার হাজব্যান্ডের পার্সোনাল বেডরুমেই ঢুকে যাবে। যখন তুমি পালিয়ে গিয়েছিলে তোমার প্রতি প্রচুর ক্ষোভ ছিল এরা। মনে হচ্ছিল তোমাকে পেলে আমি খুনই করে ফেলবো। কিন্তু পরে আমি কিছু বললাম না, কেন জানো? কারণ আমার মনে হয়েছিল তুমি পালিয়ে গিয়ে ভালোই করেছ। না হলে হয়তো আমি অরুর মতন এমন একটি মেয়েকে নিজের স্ত্রী হিসেবে পেতাম না। একটা ঠক জোচ্চর লোভী মেয়ের সাথে আমাকে সারা জীবন কাটাতে হতো। তোমার পালিয়ে যাওয়াটা আমার কাছে এখন ব্লেসিং লাগে। আর এসব অরুর জন্য না। নেক্সট টাইম অরুকে কিছু বলার আগে 10 বার ভাববে। কারণ এখন আর সে শুধু তোমার ছোট বোন না, মিস্টার অব্র আহমেদের স্ত্রী। কিছু বললে বা করলে আমি তোমাকে কিন্তু ছেড়ে দিব না। আপু অব্র বলে কিছু বলতে চাইল, কিন্তু পারল না। অব্র আপুকে কিছু বলার সুযোগ না দিয়ে বলতে লাগলো, আর কিছু বললাম না। আপনি আমার স্ত্রীর বড় বোন, সম্পর্কে আমার বড়। বড়দের তো উল্টোপাল্টা কিছু বলা যায় না, তাই না আপা? ভালো থাকবেন আর আমাদের সুখী জীবনের জন্য দোয়া করবেন আপা। শেষে আপা শব্দটা অব্র যেন একটু টেনে ভেঙিয়ে বলল। ইরা আপুর চেহারা অপমানের লাল হয়ে আছে, দাঁতে দাঁত চেপে সে রাগে গিজগিজ করছে। অব্র আমাকে হাত ধরে টেনে নিয়ে চলে এলো। গাড়িতে আমি শুধু কাঁদতে লাগলাম। কান্না আমার থামছেই না, যাকে বলে হিসকি তুলে কান্না। অব্রর মধ্যে খুব অস্থিরতা দেখা যাচ্ছে। তিনি প্রচুর রেগেও আছেন। বারবার গাড়ির হর্ন বাজাচ্ছে, মাথায় এদিক ওদিক দুলছে। একসময় তাতে দাঁত চেপে বলল, স্টপ ক্রাইং অরু, স্টপ। আর যাই করো না কেন, এই চোখের পানি ফেলানোটা বন্ধ করো। আমার সহ্য হচ্ছে না। তোমাকে মানা করেছিলাম না ও বাড়ি একা একা না যেতে? কেন গিয়েছিলে? এক লাইন আগ বাড়িয়ে বেশি না বুঝলে হয় না, তাই না? আমি কাঁদতে কাঁদতে বললাম, আপু ঠিকই বলেছে, সত্যি সব আমার দোষ। বেহায়ার মতো আপনার জীবনে পড়ে আছি। আমার দায়িত্ব আপনার গাড়ি তুলে দিয়েছি, সত্যিই তো। আপনি কি আমাকে ভালোবাসেন? আপনার জন্য আমি তো শুধু দায়িত্ব। একটা দায়িত্ব ছাড়া তো আর কিছু না। কতদিন আর এভাবে থাকবেন? আপনারও তো একটা জীবন আছে। আমাকে যেতে দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনাকে আর দায়িত্ব নিয়ে পড়ে থাকতে হবে না।
আর বলতে পারলাম না। অভ্র হঠাৎ জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল। আর আমি কিছু বুঝে ওঠার আগেই উনি নেমে আমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে আর রাস্তার পাশের জঙ্গলের ধারে নিয়ে গেলেন। আমার কাঁধ শক্ত করে টেনে ধরে আগে গজগজ করতে করতে বললেন, দায়িত্ব ভালোবাসা, দায়িত্ব ভালোবাসা। কি রাখা আছে এই ভালোবাসার শব্দে? হ্যাঁ, দায়িত্ব দায়িত্ব করে মাথা ধরিয়ে দিয়েছ। কোথাও যেতে পারবে না তুমি, কোথাও না, বুঝতে পেরেছ? চাইলেও আর না চাইলেও না, তোমাকে আমার কাছেই থাকতে হবে। আর এটা তোমার স্টুপিড দায়িত্বের জন্য বলছি না, আমার জন্য বলছি, শুধু আমার জন্য। আমাকে বাঁচতে হলে তোমাকে লাগবে, আমাকে হাসতে হলে তোমাকে লাগবে, আমার সবটুকুর জন্য তোমাকে লাগবে, তোমাকে লাগবেই। তোমাকে ছাড়া আমার চলবে না। আর অন্য বাকি সব আমার জীবনে থাকুক বা না থাকুক, স্বার্থপর শোনাচ্ছে না? হ্যাঁ, আমি স্বার্থপর। জীবনে প্রথমবার শুধু তোমার জন্য আমি স্বার্থপর হয়ে গেছি। তুমি কোথাও যেতে পারবে না, আমি তোমায় কোথাও যেতে দিব না, শুনেছ? আমি থমকে রইলাম ওনার কথায়। এই অভ্রকে তো আমি চিনি না, এই অভ্রকে আমি আগে কখনো দেখিনি। এ যেন অন্য অভ্র। আমাকে ছেড়ে দু কদম পিছিয়ে গিয়ে পিছনে ঘুরে দুহাত দিয়ে শক্ত করে মাথা খামচে ধরে কিছুক্ষণ থমকে থেকে আবার আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে পানি এসে পড়ছে। আমার গালে আলতো করে দুহাত রেখে বলল, তুমি বুঝো না কেন? তোমাকে ছাড়া এখন আমি থাকতে পারি না অরু। একটু চোখের আড়াল হলে কেমন অস্থির অস্থির লাগে, শ্বাসটা যেন গলার কাছে এসে আটকে থাকে। আমার খুব কষ্ট হয়। আরও একবার ভালোবাসা হারানোর কষ্ট আমার মন পেতে চায় না। এই মনটা খুব কষ্ট পেয়েছিল অরু। তারপর তুমি এলে আমার জীবনে। তারপর সব কিছু একটা ম্যাজিকের মতো কেমন যেন ঠিক হয়ে গেল। আমার জীবন, আমার ধরন সব কিছু কেমন যেন পুরো অন্যরকম হয়ে গেল। ভালোবাসার সংজ্ঞা কি সে শুধু অভ্র আর জানতে চায় না। শুধু জানি তোমাকে চাই আমার, শুধু তোমাকে। আমি জানি নিজেকে স্বার্থপর লাগছে, কিন্তু কি করবো অরু? একটু কষ্ট নিয়ে মানিয়ে নিতে কি পারবে না বাকি জীবনটা? প্লিজ অরু, আমাকে ছেড়ে যেও না। অন্তত আমি যতদিন বেঁচে আছি ততদিন না। আমি মরে গেলে না হয় অন্য কোথাও চলে যেও, পারবে না অরু? আমি শক্ত করে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। আর ভাঙা ভাঙা গলায় বললাম, আর কখনোই মরে যাওয়া কথাটা বলবেন না, কখনো না। আর বলতে পারলাম না, কান্নায় গলা আটকে এলো। অব্র আমাকে আঁকড়ে ধরে কাঁদতে লাগলেন। চোখের পানিতে লেপ্টে থাকা আমার সামনের চুলগুলো দুহাত দিয়ে সরিয়ে মাথা নাড়িয়ে কাঁদতে মানা করলেন। আঙ্গুলের ঢগা দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে কপালে তার ঠোঁটের স্পর্শ দিয়ে একটি ভালোবাসার পরশ এঁকে দিলেন। তারপর আমার হাত শক্ত করে ধরে গাড়িতে বসালেন। বাকি রাস্তা তিনি আমার হাত ছাড়লেন না, এমনকি গাড়ির গ্রিয়াজ চাপার সময়ও না। তবুও ছাড়লেন না। অনেক প্রতীক্ষা, অনেক আফসায়ার পর হাত খুঁজে পেয়েছে। আরেক হাতকে, এই হাত কি আর সহজে ছুটবে? তো ভিউয়ার্স, গল্পটির নাম অতঃপর তুমি। এটা গল্পের তৃতীয় অংশ।